রেডি? জি ভাই। সবাই এক্সামের জন্য রেডি? জি ভাই। জি ভাইয়া রেডি। হ্যাঁ ভাই। জি ভাই রেডি। তো আপনারা খুব ভালো মতোই জানেন যে এক্সামটা আসলে খুব একটা আমাদের যেখানে হয় যেরকমটা হয় যে খুব একটা সহজ মানে একদম কঠিন কিছু হবে না, বাট যেটা হবে যে আপনার জন্য সামথিং নিউ। আমরা এটা বলছি যে আমাদের প্রত্যেকটা ক্লাসেই সামথিং নিউ কিছু হবে, ঠিক আছে? তো ক্লাস শুরুর আগে আমি আপনাদের সাথে একটা জিনিস একটু পরিচয় করাই দিই। সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের সাথে আজকে উপস্থিত আছে হচ্ছে রেজা। তাকে আপনারা অনেকেই হয়তো অলরেডি চিনেন। রেজা, তুমি কি আসো? রেজা, তুমি কি হ্যাঁ আমাকে ভাই। শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা। ভাই। আচ্ছা, রেজার পুরো নাম হচ্ছে শেখ রেজা হায়দার। রেজা আমাদের 66 ব্যাচের খুব পপুলার একজন মানুষ। আপনারা যারা ক্লাস ক্যাপ্টেন শব্দের সাথে পরিচিত, বা এটাকে কোনো কোনো জায়গায় আপনি ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা মনিটর এভাবে বলে থাকেন, রেজা আমাদের ফার্স্ট সেমিস্টারে মনিটর ছিল। এবং রেজা আপনারা বিভিন্ন কোচিং সেন্টার বা অন্যান্য জায়গায় রেজার একটা ইন্টারভিউ আছে যে হচ্ছে কিভাবে চান্স পাইছিল, তার এক্সপিরিয়েন্সটা আছে। তো রেজা নিজের থেকেই আজকে আমাদের সাথে জয়েন করতে ছিল যে সে আসলে আপনাদের সবার এনথুজিয়াজম দেখে খুবই খুশি। রেজা, আজকে আমাদের যে এক্সাম, তোমার কমন কিছু সাজেশন সবার জন্য একটু শেয়ার করো। মানে প্রিপারেশনের পাশাপাশি আসলে এক্সাম বা এই জায়গাগুলোতে সবার কেমন ইম্পর্টেন্স দেওয়া উচিত। তুমি তোমার তুমি যেহেতু আসলে অনেক এক্সপেরিয়েন্স মানুষ এবং রেগুলার ক্লাস নাও, সবকিছু ব্যাপারে তুমি অনেকদিন ধরে এই ব্যাপারগুলোতে এক্সপেরিয়েন্স, সবার সাথে যদি তোমার ইয়েটা একটু শেয়ার করো, কোনো সাজেশন বা এই ব্যাপারগুলো যদি একটু শেয়ার করো। সাজেশন বলতে যেটা আমি বিলিভ করি সেটা হচ্ছে যে জব এক্সাম গুলোতে বা আইবি এর এক্সাম গুলোতে আপনাকে পুরোপুরি ভাবে ফেয়ারলেস হয়ে এক্সাম দিতে হবে। কোনো ধরনের ফেয়ার বা কোনো ধরনের টেনশন রাখা যাবে না। আমার আমি সবাইকে একটু বলে রাখি, আমি কিন্তু থার্ড টাইমে আইবিএ তে চান্স পাইছি। আই ওয়াজ এ ফেলিয়ার ইন দোজ টু প্রিভিয়াস ইনটেক, বিকজ আমার সে সময় একটা চিন্তা ভাবনা ছিল যে আইবিএ তে মানে না টিকলে আমার কি হবে। এই চিন্তাটা পরীক্ষার মধ্যে আসতো, বা পরীক্ষার মধ্যে বা পরীক্ষার পরে আসতো। তো এই জন্য কিন্তু পরীক্ষায় আমি ঠিকভাবে ফোকাস করতে পারতাম না। তো এই জন্য পরীক্ষাগুলো আলটিমেটলি খারাপ হয়েছিল, এই জন্য চান্স পাইনি। বাট যখন থার্ড টাইমে যখন পরীক্ষা দিলাম তখন ভাবলাম যে ফেলিয়ার তো লাইফের একটা পার্ট। সো এইটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। ইউ নিড টু ফেস ইউর প্রবলেমস, ইউ নিড টু সলভ দেয়ার দি প্রবলেমস। তো এই ফেয়ারলেসটা একদম মানে এই ফেয়ারলেসনেসটা আমার মধ্যে কাজ করছিল থার্ড টাইমে, এবং আলটিমেটলি আল্লাহ মুক্তলে চাইছে এবং চান্স পাইছি। আপনাদের জন্য যেটা আমার সাজেশন থাকবে, যে আপনি যখন এই ধরনের হাইলি কম্পিটিটিভ এক্সাম গুলো দিবেন তখন আপনার স্ট্র্যাটেজিক্যালি আপনি খুব ভালো একটা প্রিপারেশন নিবেন, এবং সবসময় কনফিডেন্ট থাকবেন, এবং মনোবল হারাবেন না, এবং সাহস রাখবেন। তাহলে দেখবেন আপনার এক্সাম খুবই স্মুথ হবে। এরপরে যদি আরো যদি কিছু বলতে হয়, স্ট্র্যাটেজিক্যালি বলতে কি বুঝাইলাম, আইবিএ এর এক্সাম বা বিভিন্ন জব এক্সাম, যেটাই বলেন, বিসিএস বলেন বা 9 গ্রেডের জব গুলো বলেন, এইখানে একটা স্টুডেন্ট কত বেশি পড়তেছে বা কত বেশি জানে, সেটা থেকে আরো বেশি ইম্পর্টেন্ট হলো সে কতটুকু স্ট্র্যাটেজিক ওয়েতে তার পড়াশোনাটা করছে। এখন আমি স্ট্র্যাটেজি বলতে এটাই বুঝাই যে সাপোজ মনে করেন যে আপনি ম্যাথে খুব ভালো পারেন, তো আপনি প্রত্যেক এক্সামে ম্যাথ নিয়েই শুরু করতেছেন। বাট বাই চান্স আপনার কোনো একটা এক্সামে গিয়ে দেখলেন আপনার ম্যাথ খুবই হার্ড এবং আপনি ম্যাথে আপনি এগোতেই পারতেছেন। বাট তারপরেও কি আপনি ম্যাথ নিয়ে বসে থাকবেন? নো। আপনার অন্য সেকশনে অ্যান্সার করতে হবে, এবং টাইম আপনাকে সেভ করতে হবে, যাতে আপনি ওই হার্ডেস্ট যে সেকশনটা আছে ওইখানে অ্যান্সার করার মতো টাইম যাতে আপনি পান। এবং সেই সাথে সাথে কি হচ্ছে, স্ট্র্যাটেজি আরো বলতে কি বুঝাই, যে সব পড়ার কোনো দরকার নেই। আপনি সিলেক্টিভ ওয়েতে পড়েন, প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলো আপনি অ্যানালাইসিস করেন এবং দেখেন যে কোন টাইপের কোশ্চেন গুলো বারবার আসতেছে বা ওইখান থেকেই কোশ্চেন আসতেছে, ওইগুলোই বেশি বেশি করে আপনি প্র্যাকটিস করেন, যাতে ওইগুলো আপনি কম টাইমে করতে পারেন। আর একটা বিষয় যেটা বলবো, যে হতে পারে অনেক টপিক আপনার কাছে কঠিন লাগতে পারে, বা আপনি অনেক কোনো একটা টপিক হয়তো একটু উইক, তাহলে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে ওই টপিকটাই বারবার করে একটু মানে বেশিবার ওইখানে প্র্যাকটিস করবেন, যাতে ওইখানে ওই উইকনেসটা আপনার একটা স্ট্রং জোনে কনভার্ট হয়ে যায়। এই এই হচ্ছে একটা মানে আমার পক্ষ থেকে এটাই বলার ছিল ভাই। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? মানে রেজার এই সাজেশন গুলো ছিল একদম টু দা পয়েন্ট, মানে কোনো বাড়তি কথাবার্তা নাই, কোনো ভনিতা নাই। আপনারা সবাই হাত নামাইতে পারেন, একদম স্ট্রেইট টু দা পয়েন্ট। এবং আমরা কিন্তু আসলে এই ধরনের স্ট্র্যাটেজি গুলো ফলো করেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছি।
এবং আমরা এখানে যে ধরনের পরীক্ষাগুলো নেই, আপনারা কিন্তু অলরেডি খেয়াল করছেন যে আমরা আসলে পরীক্ষার জন্যই নিজেদেরকে প্রস্তুত করতেছি, যেটা রেজা বলছে আপনারা আগের দিনে পরীক্ষা দিচ্ছেন, এখনো আলটিমেটলি একটু পরেই পরীক্ষা দিবেন। সো রেজার কাছে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারেন। রেজা আমাদের আইবি হোস্টেলে থাকে, আপনার আইবি হোস্টেল, সে পড়াশোনা করছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে। এখন রেজাকে আইবি হোস্টেলে যে কোনো সময় আপনারা অ্যাভেলেবেল পাবেন। আইবি হোস্টেল মানে হচ্ছে আলটিমেটলি ফার্ম গেটে, আপনারা যারা অলরেডি চিনেন। এবং রেজা আসলে স্পেশালি ম্যাথে খুবই ভালো। তো আপনাদের এই রিলেটেড কারো কোনো যদি কোশ্চেন থাকে, কোনো পার্সোনাল ইস্যুস থাকে, আপনারা ডেফিনেটলি হচ্ছে রেজার সাথে ব্যাপারগুলো শেয়ার করতে পারেন, পার্সোনালি শেয়ার করতে পারেন। আমি রেজার ফেসবুক আইডিটা আপনাদের সাথে শেয়ার করে দিব আমাদের গ্রুপে। মানে এবং সে খুবই হেল্পফুল একজন মানুষ, আপনাদের স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে। এবং রেজা একটা জিনিস, সবচেয়ে জিনিসটা আপনারা খেয়াল করেন, রেজা কিন্তু এক ফোঁটা কোনো দ্বিধা ছিল না যে আমি 3বার পরীক্ষা দিয়ে চান্স পাইছি। And এই জিনিস কিন্তু আসলে তার মধ্যে এমনি এমনি আছে না, সে অ্যাচিভ করছে যে ফেইলিয়ার গুলো আলটিমেটলি আমার পার্ট অফ সাকসেস। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে রেজার কাছে সরাসরি কোশ্চেন করতে পারে। আমি একটা প্রশ্ন করতে চাই রেজা শিওর, ভাইয়াকে। শিওর, শিওর। আমি বলতে চাই যে ভাইয়াকে 3বার পরীক্ষা দেওয়ার ব্যাপারে মোটিভেটেড রাখার মেইন ইয়াটা কি ছিল, মেইন পয়েন্টটা কি ছিল যেটা ওনাকে মোটিভেটেড রেখেছে, যে এইটা জানতে চাই যে এটা যদি ভাইয়া একটু বলতো। মানে ফার্স্ট টাইম পরীক্ষা দেওয়ার পরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার কথা, আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিছে, আবার এক্স্যাক্টলি সেকেন্ড। এইটাই জানতে ওকে, চাচ্ছিলাম ভাইয়া, জি জি। ওকে, ওকে। রেজা। So যেহেতু মাহমুদ ভাইয়ের ক্লাস, তো আর আমি ওই মোটিভেশনাল স্পিকারদের মতো না যে খুবই মিষ্টি মিষ্টি কথা বলবো। আমি একদম টু দা পয়েন্ট এবং সত্যি কথাটাই বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি যদি চিন্তা করেন, প্রাইভেটে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া কিন্তু নেক্সট টু মানে ইউ কমিটিং এ ক্রাইম। এটা মাহমুদ ভাই এগ্রি করবে কি জানি না, বাট ডেফিনেটলি, ডেফিনেটলি। হ্যাঁ, মানে এটা আমি ফিল করি প্রচুর পরিমাণ। আমার আমি যদি বলি আমার ব্যাচের মানে সব থেকে লোয়েস্ট স্টুডেন্ট হলাম আমি এখন, আফটার আইবি তে চান্স পাওয়ার পরে। ঠিক আছে, আমার বেশ কিছু মানে বেশ কিছু ফ্রেন্ড ডিএমসি ঢাকা মেডিকেলে আছে, বুয়েটে আছে, ঢাকা ভার্সিটি আছে, অনেকে পিএইচডি করার জন্য অলরেডি ইউএসএ তেই আছে। এখন বিভিন্ন দেশে আছে, অস্ট্রেলিয়াতে কানাডাতেও আছে, পিএইচডি করতেছে বা মাস্টার্স করতেছে আনাদার। তো আমি আমার ব্যাচের মানে সব থেকে লোয়েস্ট স্টুডেন্ট ছিলাম। তো অ্যাজ এ রেজাল্ট কি হলো, আমি যখন ঢাকায় আসলাম অ্যাডমিশন টেস্টের জন্য, তখন মানে সেইভাবে এফোর্ট আমি দিই নাই। এই জন্য আলটিমেটলি আমাকে প্রাইভেটে ভর্তি হওয়া লাগলো। এবং প্রাইভেটে আমার ইঞ্জিনিয়ারিং হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আলটিমেটলি সেটা হয় নাই, হয়তো আল্লাহ তালা এইভাবে লিখে রাখছিল। কারণ প্রাইভেটে পড়া, ইঞ্জিনিয়ারিং পড়ার মতো অ্যাবিলিটি আমার ফ্যামিলির ছিল না। সো ইংলিশে ভর্তি হলাম, যাতে কম টাকায় হয়। তো কম টাকা বলতে আমি আমার ডিপার্টমেন্টের সেকেন্ড বয় ছিলাম, এবং প্রচুর গ্রান্টস পাইছি ডিউরিং মাই অনার্স লাইফ। হ্যাঁ, প্রচুর পরিমাণে ওয়েভার পাইছি। তো এই জন্য আমার মানে অলমোস্ট কত 1,70,000 টাকার মতো লাগে টোটাল অনার্স শেষ করতে, এশিয়া প্যাসিফিকে। তো যেটা ওই এশিয়া প্যাসিফিকে থাকাকালীন 4 বছরে একটা জিনিস দেখলাম যে মানুষ খুবই হেয় করে প্রাইভেট স্টুডেন্টদের। যতই আমরা মার্কেটিং করি আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের ইউনিভার্সিটির, যতই আমরা বলি এখান থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরোচ্ছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে পিপুল পিপুল ডু নট গিভ ইউ হেল্প। কারণ তুমি প্রাইভেট থেকে আসতেছ, হয়তো সামনাসামনি হয়তো আপনাকে বলবে যে আচ্ছা তুমি ভালো করবা, ভালো থাকবা, চেষ্টা করে এই, বাট ভিতরে ভিতরে আহ আমরা বুঝি, তাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমরা বুঝি যে তারা ভিতরে ভিতরে কি বলতেছে। আমরা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট, আমাদের কাজই হচ্ছে আন্ডার লাইন গুলোর মধ্যে ইনার মিনিং গুলো বের করা। তো মানুষের এক্সপ্রেশন, কথাবার্তার ধরন দেখলে বুঝতে পারি যে তারা আমাদের ব্যাপারে কি ভাবতেছে মনে হয়। তো এই বিষয়গুলো আমাকে খুব হিট করতো যে না, কি করলাম লাইফে। তখন আমার ছোট মামা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিলেন, তো উনি বললো যে তোর এই ফ্রাস্ট্রেশন এখন দূর করতে পারে একমাত্র আইবিএ, এছাড়া এখন আর বাংলাদেশে কোনো অপশন নেই। তো তখন ওইখান থেকে আমার জার্নিটা শুরু হলো। তো খুবই ডেসপারেট ছিলাম যে আইবিএ তে আমার হতেই হবে একটা। তো ওই যে মানে যে মানুষ আমাকে ভ্যালু দিচ্ছে না, মানুষ আমাকে খুব নিম্নজীবী শ্রেণীর একটা প্রাণী মনে করতেছে। তো এই যে একটা ব্যাকল্যাশ বা এই একটা যে ট্যাগ, এই ট্যাগটা আমি আমার লাইফ থেকে চিরদিনের জন্য মুছে ফেলতে চাইছি। তো এইটাই আমাকে বারবার 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 ইন্সপায়ার করে যে ইউ নিড টু ওয়াশ অ্যাওয়ে ইয়োর মিস্টেক্স অর ইয়োর প্রিভিয়াস মিস্টেক্স। তো এইটাই বারবার আমাকে শুধু ইন্সপায়ার করতো। আমি যখন ফার্স্ট টাইমে যখন ফেইলিয়ার হলাম,
তখন খুব কাঁদছিলাম, খুব মানে চরম আকারে কাঁদছিলাম যে লাইফ মনে হয় শেষ। পরে আহ নিজেকে আবার একটু গেট টুগেদার করলাম, ভাবলাম যে না ঠিক আছে, প্রথমবারে হয়তো একটু বেশি নার্ভাস ফিল করে ফেলাইছি। তো যাক, সেকেন্ড টাইমে একটা দিই, কারণ অনেকেই আছে এরকম দুইবার তিনবার, ইভেন ইভেন আমি আমি এমনও দেখছি যে আইবি তে 7 বার পরীক্ষা দিয়ে টিকছে, এমন দেখছি আমি। তো ভাবলাম ঠিক আছে, সমস্যা নেই, সেকেন্ড টাইম একটা দেয়া হয়ে যায়। সেকেন্ড টাইমে যখন ফেইলিয়ার করলাম, তো ফেইল যখন হইলাম, তখন আহ তখন আর মানে ইমোশনস আর কাজ করে নাই। তখন ভাবলাম যে না, হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে, বারবার দুইবার ফেইলিয়ার হয়েছি। আর আহ, ভাবলাম যে আমারই কোথাও ভুল হচ্ছে, অথবা আমি যোগ্য না আইবি এর, তো পড়াশোনাই বাদ দিয়ে দিই। তো থার্ড টাইমে যখন আসলো, অক্টোবরে যখন আমার দিল, সার্কুলারটা দিল, ভাবলাম যে এইবার আর করবো না, মানে এইবার আর ফর্মই কাটবো না। কারণ নিজের মধ্যে থেকে একটা হতাশা কাজ করলো। তো আমি কি করলাম তা, লাস্টের মানে যেদিনকে লাস্ট ডে লাস্ট ডের আগের দিন আমি ফর্ম কাটলাম। কেন কেন জানি বললাম না, না এবার একটা দিই, জাস্ট ফর ফান। এবং আমার মানে এক্সাম দেওয়ার জার্নিটা একটা সিনেমার মতো। মাহমুদ ভাই, আমি একটু একটু শেয়ার করবো হ্যাঁ, ওইটা। শিওর শিওর, ডেফিনেটলি ডেফিনেটলি। যে আমি আহ, হচ্ছে প্রচুর পরিমাণে টিউশন করাইতাম, আমার অনার্স লাইফেও করাইছি, মানে অনার্স লাইফ থেকে প্রচুর পরিমাণে টিউশন করাইতাম। তো কি হলো যে শুক্রবার পরীক্ষা, আমার তো এক্সাম মানে আমি জাস্ট মন চাইছে, জাস্ট এই জন্য দিচ্ছি, প্রিপারেশন ওইভাবে নাই, প্রিপারেশন যা নিয়ে আর ওই ফার্স্ট টাইমে নিয়ে রাখছিলাম। তো কি হলো, বৃহস্পতিবারে 6টা টিউশন করাইলাম। ডিসেম্বরের নভেম্বরের মান্থ ছিল, সেই সময় তো ম্যাক্সিমাম স্কুলের, আমি স্কুল লেভেলের স্টুডেন্ট পড়াইতাম, ম্যাক্সিমাম স্কুলেরই হচ্ছে আমার স্টুডেন্টদের ওই যে ফাইনাল এক্সাম চলতেছে, তো ওদেরকে তো বন্ধ দেওয়া যাবে না। বৃহস্পতিবারে 6টা টিউশন করাইলাম। শুক্রবারে 7টা থেকে 9টা পর্যন্ত আরেকটা টিউশন করাইলাম। এরপরে হচ্ছে আমি সিএনজি তে করে আমার ঢাকা ভার্সিটিতে আসলাম, আমাদের ক্যাম্পাস। এরপর হচ্ছে পরীক্ষা দিলাম। পরীক্ষার হলে যেটা দেখলাম যে এইবার ম্যাথটা খুবই হার্ড করছে। তো বললাম যে ম্যাথের পিছনে টাইম এত ওয়েস্ট না করে আমি সাথে সাথে অন্যান্য সেকশনে চলে গেলাম। ইংলিশ ইংলিশ রিলেটিভলি খুব ইজি ছিল, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিও খুব ইজি ছিল, ওইগুলো খুব ভালোভাবে দেখালাম। এবং আমি ইংলিশে মনে হয় 30টার মধ্যে 28টা দেখাইছি, আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মনে হয় এরকম 9টা বা 10টা দেখাইছি। ম্যাথ, এরপরে লাস্টে আসলাম ম্যাথে। ম্যাথ এতটা হার্ড করছে, মাহমুদ ভাই জানে ম্যাথ কতটা হার্ড করছে। হ্যাঁ, মাহমুদ ভাই মাহমুদ ভাই কিন্তু আহ, আহ, মানে ম্যাথ এতটাই হার্ড করছে, মাহমুদ ভাইয়ের কিন্তু 6 পাইছে। আমি ইফ আই এম নট রং। হুম, রাইট রাইট। হ্যাঁ, এটা মাহমুদ ভাই সবাই সিক্স জানে, সবার সাথে এটা শেয়ার করছি সিক্স আমি আগেই। হ্যাঁ, 6 পেয়ে সে টিকছে, তাহলে বুঝেন যে ম্যাথ কতটা হার্ড করছে। সে কিন্তু বুয়েটের স্টুডেন্ট, তার কাছে ম্যাথ কতটা হার্ড লাগছে যে সে 25টার মধ্যে 6টা অ্যান্সার করছে। আর আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমার কাছে কতটা ভয়ঙ্কর ছিল। তো আমি দেখলাম যে ম্যাথ খুবই হার্ড করছে, এখন কি করা যায়, দেখলাম যে ছোট ছোট কোশ্চেন কোথা থেকে আসছে, বা ছোট কোশ্চেন গুলো কোথায় ছোট ছোট আছে, ওইগুলো অ্যান্সার করলাম। এবং মাইন্ডসেট করলাম যে ঠিক আছে, আমি 10টা বা 12টা যাই দেখাই না কেন, বন্দুকের গুলি মিস হবে, কিন্তু আমার ওই ম্যাথের অ্যান্সার গুলো রং হবে, বিষয়টা এরকম ছিল। তো আমি গুনে 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 10টা ম্যাথই দেখাইছি, এবং 10টা 100% কারেক্ট ছিলাম যে এগুলো হবেই, মানে আমি 100% কনফিডেন্ট হয়ে 10টা দেখাইছি। এবং আলটিমেটলি চলে আসলো। এবং আমি আমার আইবি রেজাল্টটা দেখিও নাই, আমার একটা ফ্রেন্ড আমার সাথেই থাকতো, ও বলছে তো তোদের তো আজকে আইবি রেজাল্ট দিছে দেখ। আমি বললাম যে ধুরো, এবার আসে নাই। ওই জাস্ট ও আবার একটু বেশি আমার খুব ক্লোজ ছিল, ওই একটু কিউরিয়াসিটি থেকে বললো যে এই তোর রোল নাম্বার কত আমি দেখতেছি। তো ও দেখলো, দেখে বললো যে এই তোর তো চলে আসছে। এই ছিল কাহিনী। সো আলটিমেটলি আপুর কোশ্চেনের অ্যান্সার হলো ভাই, আমার এই যে পাপের যে একটা লাইফ ছিল, এই প্রাইভেটে পড়ি তোর দ্বারা কিছু হবে না, মানুষের মানুষের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করার জন্য, নিজের একটা ভ্যালু ক্রিয়েট করার জন্য আইবিএতে আসছি, এবং এটাই আমাকে বারবার ইন্সপায়ার করে, এই ছাড়া কিছু না। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার প্রত্যেকটা ওয়ার্ড আমি জাস্ট মুখে স্মাইল নিয়ে, মানে ইট মেক্স মি স্মাইল। আপনার প্রত্যেকটা ওয়ার্ড এত ইন্সপায়ারিং ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখানে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে আসলে আমরা যারা প্রাইভেটে পড়ি বা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, এখানে দুইটা জিনিস হলে মাথায় রাখবেন। প্রাইভেট ইউনিভার্সিটির পড়াশোনার মান বাংলাদেশে এখন কোনো অংশেই খারাপ না। হাতে কোনো দুই তিনটে ইউনিভার্সিটি হইতে পারে যারা কোয়ালিটি মেনটেন করে না। নাম্বার দুই, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এদের মেধার মানও কোনো অংশে খারাপ না। হয়তো 19-20 ওই দিন আপনার লাক ফেভার করে নাই, তাই আপনি ঢাকা ভার্সিটিতে চান্স পান নাই, তাই আপনি অন্য কোনো প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান নাই। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনার আসলে মেধা খারাপ। বাট সমস্যা হচ্ছে
এই জিনিসটা সামহাও বাংলাদেশে এমন ভাবে প্রথম দিকে মার্কেটিং হয়েছে যে অনলি টাকা থাকলে, বাপের টাকা থাকলে মানুষ প্রাইভেটে পড়ে। এই জিনিসটা যে কত বড় ভুল ধারণা আপনারা বুঝতে পারবেন যখন দেখবেন হায়ার স্টাডিজে প্রাইভেট ভার্সিটির মানুষজন কতটা ভালো করতেছে। ভাই ইউরোপ আমেরিকায় তারা যাচ্ছে, ওইখানে কি খালি টাকা দিলেই ভর্তি হওয়া যায়? মানুষজন ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে যাচ্ছে কেমনে? সিমিলারলি এই যে আমাদের সোসাইটির যে চিন্তা ভাবনা, রেজার কিন্তু ফাইটটা ছিল এটার বিরুদ্ধে, তার ইউনিভার্সিটির বিরুদ্ধে না, প্রাইভেট ইউনিভার্সিটির বিরুদ্ধে না। রেজার কিন্তু মূল ফাইটটা করতে হয়েছে আলটিমেটলি এই কালচারের বিরুদ্ধে, আমাদের সোসাইটির যে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি এটার বিরুদ্ধে। এটা আমি আপনাদের অনেকের সাথে আমার যখন ব্যক্তিগতভাবে কথা হয়েছে আমি কিন্তু এই ব্যাপারটা বলছি। আপনার চ্যালেঞ্জটা পড়াশোনা না, আপনার চ্যালেঞ্জটা পড়াশোনা করা না, আপনার চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের সোসাইটির বিভিন্ন রকম যে প্রেসার তার বিরুদ্ধে। সো এটাই সমস্যা। সো আমি এখন আমরা এখানে প্রতিদিন যেটা চেষ্টা করি, আমাদের প্রচুর এক্সাম হয়, বাট এক্সাম গুলো আমি এখানে, তুমি তো আমার সাথে অলরেডি এক সেমিস্টার পড়াশোনা করছো, দেখছো যে আমি আসলে পড়াশোনার ব্যাপারটাকে চেষ্টা করি যতটা সম্ভব ডিনামিক এবং ফানি রাখতে। তো এখানেও তাই হয়। তো আমি ধরো আগের দিন আমাদের কিছু এক্সাম ছিল, আজকের এক্সামের কোশ্চেনটা আমি এখন একটু ডিসক্রাইব করবো, তুমি যদি আমার সাথে আরো 5-7 মিনিট থাকো দেন তুমি একটু শেয়ার করো বা তোমার মতামত যে এক্সাম গুলো, এই কোশ্চেন গুলো ওদেরকে কেমন ভাবে হেল্প করতে পারে। তো আমি চেষ্টা করতেছি ধরো প্রতিদিনই মনে করো এক্সাম, আগের এক্সামের সাথে নেক্সট এক্সামের জন্য কোনো মিল না থাকে। কারণটা হচ্ছে আলটিমেটলি তো দেখছো যে আইবি এক্সামে যেটা হয় কোশ্চেন খুবই সহজ হয়, বাট এতই সহজ হয় দেখা যায় যে এই জিনিস বাসায় প্র্যাকটিস করে আসি নাই। আর একটা জিনিস আমি শুরুর থেকে জোর দিচ্ছি সেটা হচ্ছে যে রিটেন অনেকেই পার করে কিন্তু আলটিমেটলি ভাইবা প্রিপারেশন নেওয়ার সময়ও থাকে না, বা ভাইবা প্রিপারেশন তো আসলে একদিনে হয় না, কারণ ভাইভায় কথা বলতে হবে, ভাইভায় ফ্লুয়েন্টলি স্পিচ দিতে হবে। তো এই জিনিসটা আমি শুরু থেকেই প্র্যাকটিস করাচ্ছি, মানে আমার এখানে আমি প্রিপারেশন শুরুই করাইছি ভাইবার থেকে। সো দ্যাট তুমি আইবিতে চান্স পাও না পাও, চাকরির ইন্টারভিউতে সেম কেস, এন্ড অফ দি ডে তোমাকে ভাইবা দিয়ে পার করতে হবে, এবং ভাইবা ভালো না করতে পারলে তুমি রিটেনে যতই করে আসো তোমাকে বাদ দিয়ে দিবে ভাইবা তোমাকে। So এই জিনিসটা আমি একটু আমার স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের আজকের কোশ্চেনটা আমি একটু শেয়ার করি। এখনো প্রথম দিকে আমাদেরকে কোশ্চেন গুলো একটু এক্সপ্লেইন করে দিই, কারণ অনেকের ধরো জড়তা আছে, তো হয়তো আস্তে আস্তে যেটা বলছি আমি কোশ্চেন আর এক্সপ্লেইন করবো না, জাস্ট কোশ্চেন দিব, পরীক্ষা দিবেন। ঠিক আছে? তো আমি শিওর। আহ, যে একটা কথা বলবো, আইবিএ প্রিপারেশনের জন্য মাহমুদ ভাই যে এক্সাম গুলো নিচ্ছে এই এক্সাম গুলো খুবই ভালো করে দিবে। এমন না যে ভাইয়ের কাছ থেকে আমি টাকা খেয়েছি তার মার্কেটিং করতেছি, বিষয়টা এমন না। ডোন্ট গেট দ্যাট ফিলিং, ঠিক আছে? বিষয়টা হচ্ছে আপনি যত বেশি এক্সাম দিবেন আপনার স্ট্র্যাটেজি, আপনার নলেজ তত বেশি শার্প হবে। ইভেন যখন আপনি আইবের এক্সাম দিবেন তার আগে বিভিন্ন প্রতিষ্ঠান বা মাহমুদ ভাইও মক টেস্ট নিবে, এই মক টেস্ট নিতে পারে, এই মক টেস্ট গুলো অবশ্যই অবশ্যই দিবেন। 10টা থেকে 12টা যতগুলো মক টেস্ট দেওয়ার দরকার দিবেন। আমি তো একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম, আমি এতটাই এক্সপার্ট ছিলাম, আমি বিবিএ এর এক্সামও দিতাম, বিবিএ এর মক টেস্টও আমি দিতাম। এমন মানে এতটাই ছিল আমার মধ্যে, ইন্সপিরেশন কাজ করতো। তো মক টেস্ট প্রচুর পরিমাণে দিবেন, ছোট ছোট এক্সাম যাই হোক না কেন অবশ্যই অবশ্যই দিবেন। এবং টাইম ম্যানেজমেন্ট এখান থেকে শিখবেন, কিভাবে আপনি যত কম টাইমে আপনি আপনার এক্সামের কোশ্চেন গুলোকে আপনি সলভ করতে পারবেন, এইটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে? আর এট দ্য এন্ড অফ দ্য ডে আমি জাস্ট একটা কথাই বলবো, আপনি যদি চেঞ্জ হন, আপনি যদি বড় কোথাও যেতে পারেন, আপনার আশেপাশের সোসাইটিও আপনাকে দেখে দেখে চেঞ্জ হবে। ফর এক্সাম্পল আমি যদি একটু কথা বলি, আমার ইউনিভার্সিটি এসব এশিয়া প্যাসিফিক ইংলিশ ডিপার্টমেন্ট আজ পর্যন্ত না কোনো বিসিএস ক্যাডার আছে, না কোনো ভালো প্রতিষ্ঠিত বড় মাল্টিন্যাশনাল কোনো জব, মাল্টিন্যাশনাল জব হোল্ডার আছে, অথবা কেউ আইবিএ তো বহুত দূর কি বাত, কেউ শোনেও নাই, এমন একটা অবস্থা। আই এম দ্য ফার্স্ট টু বিকাম অ্যান আইবাইটস ফ্রম আওয়ার ডিপার্টমেন্ট। তো এটার পরে যেটা হলো, আমার ডিপার্টমেন্টের জুনিয়র গুলো এখন আইবিএ ফোকাস হয়ে যাচ্ছে, ওরা আমার কাছে জিজ্ঞেস করে কিভাবে প্রিপারেশন নিব, কোথায় কোচিং করবো, হ্যান ত্যান ম্যাটেরিয়ালস কি কি, এগুলো জিজ্ঞেস করে। তো আপনি যদি আপনার লাইফে বড় কিছু করতে পারেন, আপনার ফ্যামিলি পার্সন, আপনার সোসাইটি, আপনার ইউনিভার্সিটি, ছোট ভাই, যেখানে যে যে যারা আপনাকে চিনে, কোনো না কোনো ভাবে ইন্সপায়ার হয়ে তাদের লাইফটাকে চেঞ্জ করার জন্য তারা একটু হার্ড ওয়ার্ক করবে। তো যেটা আমি বলবো যে আপনি যখন কোনো সাকসেসফুল পার্সন হবেন, আপনি নিজের লাইফটা চেঞ্জ করতেছেন না, সেই সাথে সাথে কোথাও না কোথাও আপনি আপনার সোসাইটির, আপনার ফ্যামিলির বা আপনার বন্ধু বান্ধবদের লাইফটাও চেঞ্জ করে দিচ্ছেন, কারণ তারা আপনাকে দেখে ইন্সপায়ার হবে এবং তারাও হার্ড ওয়ার্ক করবে ফর টু গেট সাকসেস ইন লাইফ। তো এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? সাকসেসফুল হইলে সবার লাভ, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন। তো এটাই আমার লাস্ট কথা ছিল। ওকে রেজা, থ্যাংকস এ লট ফর দিস মানে বিউটিফুল ওয়ার্ডস। এগুলো আসলেই মানে রেজা এই যে যেই জিনিসটা বললো, একটাই উপদেশ আসলে এখান থেকে সে বলতেছে যে বি অ্যান এক্সাম্পল, অন্যদের জন্য নিজেকে একটা এক্সাম্পল হিসেবে তৈরি করেন, আপনার সাকসেস আসলে অন্যদের ইন্সপায়ার করবে। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা সবাই একটু দেখে ফেলেন।
আজকের এক্সামটা আগের দিনের চেয়ে তুলনামূলক সহজ হবে, তুলনামূলক সহজ হবে। আমি, আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। জি ভাই। হ্যাঁ ভাই। জি ভাইয়া জি ভাই। দেখতে ওকে ওকে, পাচ্ছি। ডান ডান, ঠিক আছে ঠিক আছে, দেখেন, খেয়াল করেন। ফার্স্ট অফ অল আমি কোশ্চেনটা এক্সপ্লেইন করে দিচ্ছি, সেটা দেখেন। প্রথম, আজকে আমি এক্স্যাক্টলি টাইম সেট করে দিব না, টোটাল টাইমটা বলে দিব। আজকে আপনাদের হাতে সেই ফ্রিডমটা আছে যে তিনটা মিলে একটা এক্সাম, আপনি চাইলে পুরো টাইম ইউটিলাইজ করতে পারবেন, বাট একটা টাইম আর একটাই দিবেন না, এটা হচ্ছে কথা। আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন, যে ওকে আমি এক্সামটা দিব না, এবং অল্টার করা যাবে না, সাবমিশন অল্টার করা যাবে না, যেটা যেরকম ওরকম সাবমিট করতে হবে। বাট আপনি যদি একটা দেখেন যে 3 মিনিটের মধ্যে ওই টাইমের মধ্যে পারেন নাই, দেন ওয়েট করবেন, ওইটা নিয়ে আর মাথা ঘামাবেন না, আপনি হচ্ছে পরের এক্সামে চলে যেতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। বাট ট্রাই করবেন একটা টাইম অন্যটাতে ইউজ না করতে। আমি আজকে ইচ্ছা করে একটু ফ্রিডম দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো আপনি চাইলে ওই 2 মিনিটের রেস্ট নিবেন, ঠিক আছে। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখেন। 3 মিনিট টাইম অ্যান্সার করার জন্য আর 3 মিনিট দিচ্ছে সাবমিট করার জন্য। সাবমিট করতে হলে 3 মিনিট লাগবে না। আজকের এটা দেখেন, এটা একটা ভিডিও সেশন, আপনাকে নিজেকে ভিডিও করতে হবে। তো মাস্ক কেন রাখতে বলছি? আপনাদের ফেসিয়াল এক্সপ্রেশন বা ফেসটা ইস্যু না, আমি আপনাদের আই কন্টাক্ট দেখতে চাচ্ছি, আইয়ের এক্সপ্রেশন দেখতে চাচ্ছি। তো আপনি যখন ক্যামেরার দিকে তাকায় থাকবেন, ভিডিও করবেন, সেলফি মোডে যখন ভিডিও করবেন, আপনি নিজের সাথে আই কন্টাক্ট রাখবেন, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, এবং সেটা ভিডিও আকারে সাবমিট করতে হবে। মাস্ক পরা থাকবেন, বিকজ অনেক হয়তো ফেস ইস্যু থাকতে পারে, সেইটা ওভারকাম করার জন্য, ঠিক আছে। ওকে, খেয়াল করেন। Suppose, সবাই মিউট করেন, নিজেদেরকে মিউট করেন। Suppose you have been selected in the written exam for 67 batch of MBA at IBA, and right now you are sitting in front of the Viva board. আজকে একটু ডিফারেন্স হচ্ছে, আপনার ভাইবা বোর্ডে 2জন ফিমেল ইন্টারভিউয়ার আছে আর একজন মেল ইন্টারভিউয়ার আছে ইন দ্য ভাইবা বোর্ড। আপনাকে মেল ইন্টারভিউয়ার হ্যাজ জাস্ট asked you one simple question and has told you that if you can satisfy by your answer you will be selected. আগের দিনের সাথে কিছুটা সিমিলার, রাইট? বাট দ্য কোশ্চেন ইজ ডিফারেন্ট। ওকে, দেখেন কোশ্চেনটা হচ্ছে, how did you prepare for the IBA admission test? It's a very common question, IBA ভাইভাতে অনেকেই জিজ্ঞেস করা হয়েছে। Have you taken any coaching? If yes, যদি হ্যাঁ আপনি কোচিং করে থাকেন, why did you take admission there instead of other options? মানে অন্যান্য জায়গায় ভর্তি না হয় আপনি কেন এখানে ভর্তি হয়েছেন, ঠিক আছে, কেন কেন এখানে পার্টিসিপেট করছেন, ঠিক আছে। How did you take that decision to get admitted there? This is the question. এইটাই বেসিক্যালি আপনার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিটাই আসলে ইন্টারভিউয়ার জানতে চাচ্ছে, দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, যে আপনি কিভাবে ডিসিশন নিয়েছেন, একদিন ঘুম থেকে উঠে হঠাৎ করে ডিসিশন নিয়ে নিয়েছেন না। আমি আপনাকে বলতে চাই আপনার অ্যান্সারের মধ্যে কি জিনিস আসতে হবে, হ্যাঁ, এক্সামিনেটর দিয়ে কি বুঝতে চাচ্ছে আপনার কাছে, বুঝতে চাচ্ছে আপনি কিভাবে ডিসিশন নিয়েছেন, আপনি কিভাবে অ্যানালাইসিস করছেন, আপনার অ্যানালিটিক্যাল এবিলিটিটা ইন্টারভিউয়ার বুঝতে চাচ্ছে। সো দিস ইজ দ্য মেইন ফোকাস পয়েন্ট, হাউ ডিড ইউ টেক দ্যাট ডিসিশন টু গেট অ্যাডমিটেড দেয়ার, বেসিক্যালি ওয়াই। এবং এই দুটা, ইফ ইয়েস আপনি যদি কোচিং করে থাকেন, কোথাও করার হেল্প নিয়ে থাকেন, এটা। ইফ নো, দেন হাউ ডিড ইউ প্রিপেয়ার বাই ইয়োর সেলফ, আপনি একা একা কিভাবে প্রিপারেশন নিয়েছেন, ঠিক আছে। দিস ইজ এ ভেরি সিম্পল কোশ্চেন। ওকে, আপনাকে এখানে 3 মিনিটের মধ্যে কথা বলতে হবে, এবং দ্যাট শুড বি ক্লিয়ার, দ্যাট শুড বি লজিক্যাল। আপনি 1 মিনিট চিন্তা করতে পারেন, 2 মিনিট কথা বলতে পারেন, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। রেকর্ড ইউর অ্যান্সার ইন ভিডিও, কিপিং প্রপার আই কন্ট্যাক্ট। আপনি নিচের দিকে তাকায় কথা বললে আপনি আপনার চোখের সাথে, মেল যে ইন্টারভিউয়ার তার চোখের সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলবেন, মাঝে মাঝে ফিমেলদের দিকে তাকাবেন। সো ইন ইউর ইমাজিনেশন কনসিডার দেয়ার ইজ এ মেল ইন্টারভিউয়ার এন্ড দেয়ার আর 2 ফিমেল ইন্টারভিউয়ার সিটিং ইন ফ্রন্ট অফ ইউ। আপনি তাদের সামনে একটা চেয়ারে বসে আছেন, তারা 3টা আলাদা চেয়ারে বসে আছে একটা টেবিলে। দেন সামটাইমস আপনি হয়তো আই এদিক সেদিক ঘোরাবেন, ঠিক আছে। বাট এটা ভিডিও হইতে হবে, এবং এটা ভিডিও ফাইলটা সাবমিট করবেন। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি। সবাই একটু কথা বলেন, ইজ এভরিওয়ান ক্লিয়ার? সবাই একটু একসাথে বলেন, ইজ এভরিওয়ান ক্লিয়ার? ওকে ওকে, দ্য নেক্সট কোশ্চেন, দ্য নেক্সট কোশ্চেন। এবারে একটা জিনিস বলি, এই ক্লাসের আগে কিন্তু আমি আপনাদেরকে আমার লেকচারটা দেই নাই, খেয়াল করছেন? এবার জি ভাইয়া। জি ভাইয়া। আমি কিন্তু লেকচারটা দেই নাই, লেকচারটা অলরেডি রেডি আছে, আমি আপনাদের ইচ্ছা করে দেই নাই। আমি দেখতে চাচ্ছি আগের ক্লাসে যে ব্যাপারগুলো ছিল আপনারা এবার নিজেরা তার থেকে একটু ইমপ্রুভ করতে পারছেন কিনা। আগে আপনাদের যে পারফরমেন্স ছিল বা যেভাবে পড়াশোনা করছিলেন, লেকচারটা আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমি অলরেডি গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু পরেই পাবেন, একটা শিডিউল পোস্ট আকারে দেয়া আছে। বাট আগামীকাল সকালে সবাই ফার্স্টে এটা হাইয়েস্ট 30-35 মিনিটের লেকচার হবে, একটু দেখে ফেলবেন। অন্য নতুন টপিক, নতুন ক্লাস রুটিন অনুযায়ী যা আছে ডেইলি রুটিন, সেটা পড়া শুরু করার আগে এটা একটু পড়ে ফেলবেন, ইট উইল বি রিভিশন। ওকে, অথবা আপনার কোনো জায়গায় ডাউট থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে ডেফিনেটলি। এরপর ইভেন আপনি কোশ্চেন যেভাবে করে আপনারা কোনোটা যদি ডাউট আসে সেটা অবশ্যই কোশ্চেন করবেন, ঠিক আছে। বাট নাদের একটা কারণ ছিল, এই কারণটা একটু পরে ক্লিয়ার হবে, মানে আরো একটা কারণ আছে, এটা কোশ্চেনে ক্লিয়ার হবে। এবার নাও দ্য নেক্সট কোশ্চেন, এটার জন্য সময় একটু বেশি, সেটা একটু খেয়াল করেন। কোশ্চেনটা এক্সাম 5, টাইম 10 মিনিটস ফর অ্যান্সারিং দ্য কোশ্চেন ইন পেপার, মানে খাতায় যে লিখবেন সেটার জন্য 10 মিনিট টাইম। 5 মিনিটস টু টাইপ ইট ইন ফেসবুক স্ট্যাটাস, মানে এই সেম লেখাটা খাতায় যা লিখছেন, আবারও বলতেছি খাতায় যা লিখছেন হুবহু সেটা টাইপ করবেন। এটা 5 মিনিটের জায়গায় আপনার একটু বেশি লাগতে পারে, কিন্তু 5 মিনিট টাইম কেন দিচ্ছি, কারণ অলরেডি লেখা জিনিস টাইপ করবেন, এখানে তো চিন্তা করবেন না, রাইট? খাতায় যা আছে সেটা দেখে দেখে টাইপ করবেন, তাই তো?
এখানে কিন্তু আর নতুন করে চিন্তা করবেন না, এবং এই 3 মিনিটে সাবমিট করবেন। 3 মিনিটে সাবমিট করবেন। কি কি সাবমিট করতে হবে লাস্ট লাইনটা দেখাই। ইউ নিড টু সাবমিট বোথ দ্য পেপার রাইটিং এন্ড দ্য স্ক্রিনশট অফ ফেসবুক স্ট্যাটাস। দুইটা জিনিসে সাবমিট করতে হবে, দুটো কিন্তু সেম জিনিস। যে ভাই একবারে আমি টাইপ করছি এটা কিন্তু হবে না। খাতায় কি লিখছেন এটা আমার জন্য ইম্পর্টেন্ট। খাতায় কি লিখছেন ওটা আমার লাগবে। আপনি 1 পেজে লিখছেন কিনা, হাতের লেখার কি অবস্থা, কিভাবে লিখছেন, এটা আমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো দেখেন, খেয়াল করেন। সাপোজ ইউ গট চান্স ইন IB in 67 ব্যাচ, ফাইনালি চান্স পেয়ে গেছেন। ইউ হ্যাভ জাস্ট সিন ইউর রোল নাম্বার ইন দ্য ফাইনাল রেজাল্ট শিট, মানে মাত্র রেজাল্ট দিছে, আপনি আপনার রেজাল্টটা দেখছেন। আমি আপনাদেরকে, যারা আমার প্রথম ক্লাসটা করছেন ইন্ট্রোডাকশন, ওইখানে দেখছেন আমি আমার রোল নাম্বারটা দেখাইছিলাম। এটা কি দেখছেন? মনে আছে? একদম ফার্স্ট ক্লাস ইন্ট্রোডাকশন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দিয়েছিলেন। জাস্ট ইমাজিন দ্যাট মোমেন্ট, আপনার রোল নাম্বারটা আপনি দেখছেন। ঠিক আছে, আচ্ছা এখানে যদি এমন কেউ থাকে যে আমার রোল নাম্বার বলতে পারবো ওই সেশন থেকে, মনে আছে? তাকে এডিশনাল একটা কিটক্যাট খাওয়াবো। কারো মনে আছে? এনিওয়ান? ভাইয়া মনে আছে মনে হয়। বলেন দেখি। ভাইয়া মেবি 1960। 1900 সামথিং ছিল। 1960 না, হয় নাই। আচ্ছা ইট ওয়াজ, 62 ছিল মেবি লাস্টে। আচ্ছা না হয় না। এনিওয়েজ ইট ওয়াজ ফান, জাস্ট নাথিং এলস। কিটক্যাটটা মিস করছেন, আর লাস্টে কিছু মিস হয় 50 নাই। ছিল। এটা কে অরিজিৎ? আচ্ছা জি ভাইয়া। ঠিক আছে, ইউ ডিজার্ভ এ কিস বাট অ্যাজ ইউর বয় আই ক্যানট কিস ইউ। ঠিক আছে, বাট কাছাকাছি গেছেন, কাছাকাছি গেছেন। এই যে যারা মেসেজে টেক্সট পাঠাচ্ছেন, ভাই কেন মেসেজে টেক্সট পাঠাইতে বলি নাই? এনিওয়েজ, ইট ওয়াজ 1950, বাট দিস ওয়াজ আ ফান পার্ট, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আপনি কিটক্যাটটা মিস করছেন। অরিজিৎ অনেক কাছাকাছি গেছেন। ঠিক আছে, যারা 1900 বলছেন ওরা তো এমনি কাছাকাছি গেছেন, বাট ওটা হবে না। অরিজিৎ সবচেয়ে কাছাকাছি গেছে। এনিওয়েজ লেটস গেট ব্যাক টু দা, ইট ওয়াজ ফান, নাথিং এলস। আমি চাচ্ছি যে আপনারা আসলে আপনাদের রোল নাম্বারটা যেন ডেফিনেটলি কখনো ভুলে না যান। এটা কিন্তু চান্স পাওয়ার হইতে হবে। সো আপনি আপনার এনিথিং একটা রোল নাম্বার কনসিডার করে নেন। ঠিক আছে, আদার দেন 1950, এনিথিং আপনি আপনার এনি রোল নাম্বার কনসিডার করে নিতে পারেন। আপনি আপনার মাত্র আপনার রোল নাম্বারটা দেখছেন। নাও রাইট এ ফেসবুক স্ট্যাটাস ডিসক্রাইবিং ইউর ফিলিং, পোস্ট ইট টু ফেসবুক এজ এ স্ট্যাটাস উইথ অনলি মি প্রাইভেসি। এটা খেয়াল রাখবেন, নইলে কিন্তু মানুষজন আপনার আবার ভুল বুঝে যাবে। আপনি অলরেডি চান্স পাইছেন, অনেকজন কংগ্রাচুলেট করে বসবে, একটা ভয়ঙ্কর অবস্থায় পড়ে যাবেন। রাইট, একটু বিব্রতকর অবস্থায় পড়ে যাবেন। লাল করেছে অনলি মি প্রাইভেসি। ওকে, ফেসবুক একটা স্ট্যাটাস দিচ্ছে, আপনি তো মাত্র রেজাল্ট দেখছেন। ক্লিয়ার? মাত্র রেজাল্ট দেখছেন। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? মাত্র রেজাল্ট দেখার পরে আপনার ফিলিংস আপনি ফেসবুকে জানাতে চাচ্ছেন সবাইকে। ঠিক আছে, ওকে। আপনি চাইলে স্ট্যাটাসের সাথে এনিথিং, আপনি কোনো ছবিও অ্যাড করে দিতে পারেন, হইতে পারে আপনার নিজের ছবি, হোয়াট এভার ইউ, বাট এই লেখাটা মিলতে হবে। সেটা হচ্ছে খাতায় যা লিখছেন তার সাথে সেম জিনিস টাইপ করবেন। ওকে, ওকে ভাই আপনার ভোকাবুলারি গ্রুপে সাবমিট করবেন ফেসবুকে? ভাইয়া। না, আপনি তো, হ্যাঁ আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবেন, ভোকাবুলারি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই কোশ্চেনটা যে করছেন ভাই আপনি, কোশ্চেনটা ঠিক আছে, বাট আগের দিন হয়তো এক্সামে অ্যাটেন্ড করেন নাই। আমাদের ভোকাবুলারির হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবেন। আমি অলরেডি গ্রুপ ওপেন করে দিছি। ঠিক আছে, আমি এখনো গুগল ক্লাসরুমে যাচ্ছি না, আমরা আরো কয়েকটা দিন পরে যাব। ঠিক আছে, আরেকটা জিনিস, আপনারা যে এক্সাম গুলো দিতেছেন এই খাতাগুলো কিন্তু রেডি করে রাখতে হবে। অডিও টডিও এগুলো সব কিন্তু আপনাদের রেডি থাকতে হবে, বিকজ এগুলো সব গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে। ঠিক আছে, ওকে। এনিওয়েজ, এই পর্যন্ত ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? তাড়াতাড়ি করেন, সময় নাই কিন্তু। জি ভাই। আমি Yes, আরো clear. ভাই, কোশ্চেন ঠিক আছে এক্সপ্লেন করবো, এরপরে আর করবো না। ঠিক আছে, আচ্ছা দেখেন এরপরে 6 নাম্বার, 3 মিনিট টাইম টু রাইট দ্য ওয়ার্ড লিস্ট। যে ওয়ার্ড লিস্ট গুলো লিখতে বলছি সেটার জন্য 3 মিনিট টাইম, আর 15 মিনিট টাইম টু রাইট দ্য স্টোরি। 15 মিনিট সময় পাবেন স্টোরিটা লেখার জন্য, তার মানে টোটাল 18 মিনিট পাচ্ছেন। আর 3 মিনিট টাইম কি টু সাবমিট, রাইট? ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। ম্যাক্সিমাম 3 পেজেস, ম্যাক্সিমাম 10 ওয়ার্ডস ইন 1 পেজ। এইটা আসলে আজকের পরীক্ষার জন্য আমি পড়াতে কোনো লাগবে না, এটা আসলে বাদ। ঠিক আছে, এই অংশটুকু বাদ। ঠিক আছে, আমি ফার্স্টে আসলে এখানে ওয়ার্ড ওয়াইজ থাকবে না, তো এটা লাগবে না। ঠিক আছে, এই টোটালটা করার জন্য আসলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 1 পেজ। ঠিক আছে, ম্যাক্সিমাম 1 পেজ। ঠিক আছে, এই টোটাল জিনিসটা লেখার জন্য ম্যাক্সিমাম 1 পেজ। ঠিক আছে, ওকে, শুনতে পাচ্ছে সবাই? এই টোটাল জিনিসটা জি। লেখার জন্য ম্যাক্সিমাম জি। 1 পেজ। ঠিক আছে, ওকে আসেন প্রথমে কাজ কি। রাইট এনি 10 ওয়ার্ডস দ্যাট ইউ ক্যান রিমেম্বার ফ্রম ওয়ার্ড স্মার্ট 1, ফ্রম কুইক কুইজ 6 to 10। 6 থেকে 10-এর মধ্যে যা পারছেন, এর মধ্যে আপনার মাথায় যা আসছে সেখান থেকে জাস্ট 10টা ওয়ার্ড লিখবেন। ক্লিয়ার? পাশাপাশি লিখে যাবেন 10টা ওয়ার্ড। এরপরে দেন রাইট এ স্টোরি অর এনি ইভেন্ট অর এনিথিং ইন সিকোয়েন্স। ইন সিকোয়েন্স মানে এই ওয়ার্ড গুলোর সিকোয়েন্সে না, ঘটনার সিকোয়েন্সে। বুঝতে পারছি যে আমি পেট্রোল পাম্পে গেলাম, আমি তেল নিলাম। হয়তো আপনি ভোকাবুলারি লেখার সময় তেল আগে লিখছেন, পেট্রোল পাম্প পরে লিখছেন, প্রবলেম নাই, বাট এই ওয়ার্ড গুলো ইউজ করে ইট হ্যাজ টু বি এ সিকোয়েন্স। বুঝতে পারছি? আপনি উপদেশও লিখতে পারেন, আপনি কারোর জন্য কোনো গল্পই হইতে হবে এমন না। এনি ইভেন্ট, এনিথিং, এনি স্টোরি, এনিথিং ইন সিকোয়েন্স, বাট সেটা হইতে হবে সিকোয়েন্স। মানে বুঝছেন, জিনিসটা পড়লে যেন মনে হয় একটা রাইটিং, নট 10 সেন্টেন্সেস। ক্লিয়ার? বুঝতে পারছি? জি ভাই। ক্লিয়ার? ওকে, where you can use those 10 words. You may not be able to use all those words, but try to use as much as you can, because আপনার এই 10 মার্ক 10টা সেন্টেন্সে 10টা ওয়ার্ডের জন্য। আন্ডারলাইন দোজ ওয়ার্ডস। এইখানে আপনি প্রয়োজনে 10টার বেশি সেন্টেন্স ব্যবহার করতে পারেন টু মেনটেন দ্য সিকোয়েন্স। ক্লিয়ার?
ক্লিয়ার? কারণ আমি তো জি ভাই। কোথাও বলে দেই নাই 10টা সেন্টেন্স হইতে হবে, বলছি কোথাও কিন্তু বলি নাই 10টা সেন্টেন্স হইতে হবে, ক্লিয়ার? ইয়েস জি ক্লিয়ার। ভাইয়া। সো এই জিনিসগুলো কোশ্চেনে একটু বুঝতে হবে, এই জিনিসগুলো আপনাকে একটু বুঝতে হবে। আমি কিন্তু কোথাও বলি নাই 10টা সেন্টেন্স, বলছি কি 10টা ওয়ার্ড ইউজ করে একটা স্টোরি লিখতে হবে, ম্যাক্সিমাম 1 পেজের মধ্যে লিখতে হবে। আর ইউ ক্লিয়ার? Yes, ভাইয়া। ওকে, ক্লিয়ার। দেন কাম টু দা পয়েন্ট। আজকে এক্সামে কয় মিনিট টাইম পাবেন? কয় মিনিট টাইম পাবেন? প্রথমটায় 3 3 6 মিনিট, ওকে? লেখার জন্য 3 মিনিট, সাবমিট করার জন্য 3 মিনিট, ওকে? ওকে, দেন আসেন পরেরটা হচ্ছে 6 এর সাথে 10, 16 মিনিট। টাইপ করার জন্য 5 মিনিট, 21 মিনিট। সাবমিট করার জন্য 3 মিনিট, 21 আর 3 24 মিনিট, ক্লিয়ার? জি। জি ওকে, দেন আসেন 24 এর সাথে 3 মিনিট, 27 মিনিট। 27 এর সাথে 15 যোগ করেন, কত হয়? 42 মিনিট। আর 3 45 মিনিট। টোটাল এক্সামটা 45 মিনিটস এর জন্য সেট করা হয়েছে, ক্লিয়ার? সো জি ইট উইল বি ইজিয়ার দ্যান প্রিভিয়াস এক্সাম বিকজ অফ টাইম ম্যানেজমেন্ট, কারণ আপনার হাতে সাবমিট করার টাইমগুলো আমি জানি আপনারা ইউজ করবেন লেখালেখির কাজে। সো ইটস 45 মিনিটস এক্সাম, ক্লিয়ার? ওকে, তিনটায় 10 মার্ক করে 30 মার্ক, ওকে? আমি অলরেডি কোশ্চেনটা ফেসবুক গ্রুপে সাবমিট করে দিছি, বাট দেয়ার ইজ আ বাট। সেই বাটটা কি বলেন তো? ক্লিয়ার। আপনাদের এক্সাম হবে কিসের উপরে, মানে কোন ঘড়ি ধরে? আপনার আপনার ঘড়ি ধরে। রাইট। তো সবাই খাতা কলম হাবি যাবি, আর ইউ গাইজ রেডি? Yes, জি ভাই। yes. ফেসবুক গ্রুপে কোশ্চেন দেয়া আছে, আমি এই ভাইয়া। স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, ওকে? আমি এই স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আমি টাইমের জিনিসটা স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, টাইম স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, শেয়ারিং দ্য টাইম। সবাই রেডি? এক্সাম এখনই শুরু হয়ে যাবে, আপনাদের জাস্ট 45 সেকেন্ড বাকি আছে এক্সামের, জাস্ট 45 সেকেন্ড বাকি আছে। সবাই একটু ভোকাবুলারি গ্রুপটা চেক করে ফেলেন যে আপনি এখানে সাবমিট করার জন্য আপনার পারমিশন আসছে, দেখেন। খাতা কলম নিয়ে রেডি, সবাই ক্যামেরা অন করে রেডি হয়ে থাকেন। ক্যামেরা মিন্স হচ্ছে আপনার ক্যামেরা, মোবাইলের ক্যামেরা, বিকজ আপনার ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভিডিও করতে হবে। মাস্ক পরে রেডি হন, মাস্কটা পরে ফেলেন, মাস্কটা জুন পরে থেকে ফেলেন। কি বের হয়ে চলে যাওয়া যাবে পরীক্ষার সময়? ইচ্ছা ইচ্ছা আপনি চলে যেতে পারেন, ঠিক 11টা এসে আবার জয়েন করবেন, 11টা এসে আবার জয়েন করবেন। জুম থেকে বের হয়ে গেলে ঘড়ি দেখতে পারবেন না, ওকে ভাই। জুম থেকে বের হয়ে গেলে আপনি ঘড়ি দেখতে পারবেন না। ঠিক 11টা 59 আমি বন্ধ করে দিব সাবমিশন, 10টা 59, সরি। সো ইফ ইউ মিস ইউ উইল মিস, কিছু করার নাই। এবং টাইমলি যেগুলো সাবমিশন হবে না সেগুলো কিন্তু বাদ দিয়ে দিব। ওকে, এক্সাম স্টার্টস নাও। প্রত্যেকটা যেই টাইম ওই টাইমে সাবমিট করে ফেলতে হবে, এমন না যে আপনি সব একবারে সাবমিট করবেন। ওই টাইমের পরে কিন্তু আমি একসেপ্ট করবো না। সাবমিশন যেগুলো হবে ওগুলো বাদ, ওগুলো দেখবো না। আপনি তো সাবমিট করতে পারবেন বাট ওগুলো কিন্তু কাউন্ট করবো না। ওকে, এবারে সবাই একটু আমার সাথে শেয়ার করবেন। আমি আবারও একটা জিনিস বলি, এই স্ট্যাটাসটা কোনোদিন ডিলিট করবেন না। এই স্ট্যাটাসের একটা পারপাস আছে। ইফ ইউ ক্যান মেক ইট ট্রু, ইফ ইউ ক্যান মেক ইট ট্রু, আজকের এই দিনটা, এই 4 জুলাই মার্ক করে রাখেন। এই স্ট্যাটাসটা ওই দিন শেয়ার দিবেন, অনলিমি তুলে দিয়ে পাবলিক, এবং শেয়ার দিবেন ইয়েস আই মেড ইট। একটা মাত্র লাইন লেখা থাকবে ইয়েস আই মেড ইট। কারণ আপনার যা ফিলিংস হইতে পারে আপনি আজকে লিখে ফেলছেন, রাইট? তাই তো? জি ভাইয়া। জি ভাই। জি ভাই। সো এবারে বলেন আপনাদের এই যে লেখা এবং পরবর্তীতে ফেসবুক স্ট্যাটাস দেয়া, হাউ ওয়াজ দ্য ফিলিং? আমি আবার একটা জিনিস বলি, ওয়েট, সবাই একটু শুনেন। আপনাদের একটা কোশ্চেন ছিল 2 নাম্বার, সেটা কি? আপনি চান্স পাইছেন, একটু আগে রোল নাম্বারটা নিচে দেখছেন, দেন আপনার এখন ফিলিং কি সেটা কাগজে লেখেন এবং একটা ফেসবুক স্ট্যাটাস দিবেন, সেটাই লিখবেন। ফার্স্টে কাগজে লিখবেন 1 পেজের মধ্যে, দেন স্ট্যাটাসটা আবার দিবেন, নিজের মতো করে একটা স্ট্যাটাস দিবেন ফেসবুক। এটা অনলি মিডিয়া দেওয়ার কথা চলেছে, বিকজ আপনার আসলে চান্স পাওয়ার পরের ফিলিংটা কি। নাও এটা বলেন, আপনারা একটু কথা বলেন, এটা লেখার সময় আসলে আপনার ফিলিং কি ছিল? হ্যাভ ইউ রিয়েলি ফেল যে আপনি আসলে চান্স পাইলে আপনার অনুভূতিটা কেমন হবে? আপনার স্বপ্নটা নিজের চোখে দেখতে পাইছেন যে ইউ আর রানিং ফর দিস ড্রিম? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। সো নাও ইটস ইয়োর রেসপন্সিবিলিটি টু মেক ইট ট্রু। আমি এখানে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে বসি নাই, ঠিক আছে? নাও ইটস ইয়োর রেসপন্সিবিলিটি টু মেক ইট ট্রু, ঠিক আছে? আপনি এক্সাম হলে মাস্ক নিয়ে যাইতে বলছে, আপনি যাবেন না, ইউ ক্যানট মেক ইউর ড্রিম ট্রু। ইটস ভেরি সিম্পল, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে রেজা কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মেসেজে কভার করছে। রেজা, তুমি যদি সবার আপনি আপনার কর্পোরেট লাইফে আপনার বস কেমন হবে ইউ নেভার নো। এখন আপনার বস আপনাকে গালি দিলেও আপনার কথা শুনতে হবে,
আপনার বস যদি ভালো হয় তাহলে তো শুনতেই হবে। যেই মুহূর্তে আপনি আহ মানে বসের কথায় আপনার খারাপ লাগতেছে এবং আপনি কোনো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলতেছেন, কিছুই হবে না, জাস্ট আপনাকে রেজিগনেশন লেটার দিয়ে পাঠাই দিন বাসায়। সো মাহমুদ ভাই যে ক্লাসটা নিচ্ছে, এটা বা যাই স্ল্যাং ওয়ার্ড ইউজ করতেছে, এটা মানে এই না যে সে আপনাকে অপমান করতেছে। ইউ উইল ফেস ইট ইন ইউর কর্পোরেট লাইফ, ইভেন ইন দি গভর্নমেন্ট জব অ্যাজ ওয়েল। আমাদের যারা আছে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তারাও বলে যে আমাদের কিছু বস টস আছে এরকম ভাবে খারাপ আচরণ করে, বাট দে হ্যাভ নাথিং টু ডু, তাদেরকে জব করতে হবে। সো এই যে এইভাবে যে ক্লাস নেওয়া হচ্ছে, গেট ইউজ টু ইট, কারণ এইগুলো আপনাদের চাকরি লাইফে এরকম ফেস করতেই হবে। লাইফ ইজ নট বেড অফ রোজেস। ঠিক আছে? তো এইটা নিয়ে কোনো সময় মন খারাপ করবেন না, এটা মনে করবেন ইজ এ পার্ট অফ ইউর লার্নিং ফার্স্ট অফ অল। এরপরে আসি, কামিং ব্যাক টু দি কোশ্চেন্স টুডে, যে আমি তো একটা কোচিং এ ক্লাস করতাম, বাট এই স্টাইলটা একটু ইউনিক, ইটস ভেরি ইউনিক। কারণ আমাদেরকে ওই বেসিক ম্যাথ, ইংলিশ, অ্যারিথমেটিক এগুলো শেখানো হতো। আর আর আজকের কোশ্চেন গুলো যেগুলো দেখলাম, সেটা মনে হলো যে আপনি ইন্টারভিউ এর জন্য আপনাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে, উইচ ইজ ভেরি গুড। কারণ আমাদের কোচিং সেন্টার গুলোতে মানে ইন্টারভিউ এর জন্য এতটা ফোকাস করা হয় না, কারণ আমাদের এই ভাইবার বিষয়গুলো ফোকাসে আসে যখন আফটার গেটিং দি রেজাল্ট অফ দি রিটেন টেস্ট। এরপরে এক সপ্তাহ টাইম দেওয়া হয়, এই টাইমে আমরা ওই ইংলিশ প্র্যাকটিস করি, এবং এর মক মক ভাইবা দিই, এইভাবে হচ্ছে আমরা শার্প করি। বাট এখন থেকে যদি আপনারা এই জিনিসগুলো যদি প্রস্তুত, আপনারা যদি রেডি হন বা প্রিপেয়ার করেন, তাহলে ওই সময় গিয়ে ওইখানে গিয়ে আপনার আর কোনো ধরনের মানে সমস্যার ফেস করতে হবে না। অ্যান্ড ইট ইজ অলসো ভেরি এসেনশিয়াল ফর ইয়োর সেকেন্ড। আপনাদের ভয়েস নিয়ে ভাই বলতেছিল, ইয়েস, ভয়েসও একটা বিষয় আছে। আপনার ইন্টারভিউয়াররা আপনার থেকে প্রায় 3 থেকে 4 হাত দূরে থাকবে। তো আপনি যদি এমন ভয়েসে কথা বলেন যে তাদের শুনতে কষ্ট হচ্ছে, এটা ইট উইল মেক এ ব্যাড ইমপ্রেশন অন ইয়ার ইন্টারভিউ। আপনার ভয়েসটা থাকবে এমন একটা পর্যায়ে যে তারা যেন ক্লিয়ারলি শুনতে পারে, এট দ্য সেম টাইম তাদের কাছে যেন এই বিষয়টা যেন মানে ডিস্টার্বিংও না হয়, এমন একটা ভয়েসে রাখবে। ঠিক আছে? এবং তাদের কোশ্চেন গুলো ঠিকভাবে শুনবেন। যদি শুনতে না পান, অফকোর্স ইউ ক্যান আস্ক এগেইন, তারা বলবে। কিন্তু আপনি যখন অ্যান্সারটা দিবেন, আপনার অ্যান্সারের প্রত্যেকটা ওয়ার্ড যেন আপনার ইন্টারভিউ, যে কয়জনই থাকুক, 3 জন বা 4 জন থাকুক, তারা যেন এই শুনতে পারে। মাহমুদ ভাই বললো যে সবাই মাস্ক করে ইন্টারভিউ দেবেন, আই কন্ট্যাক্ট। এটার একটা যদি আমি ইম্পর্টেন্স বলি, আপনার আইবিআর এক্সামে আপনার ইন্টারভিউ বোর্ডে 4 জন থেকে 5 জন থাকবে। এখন আপনাকে যে কোশ্চেন করতেছে, আপনি যদি তার দিকে যদি শুধু তাকায় থাকেন, তাহলে আপনার নাম্বার কম আসবে। কারণ কি, আপনি অন্যান্য যারা টিচাররা ছিল বা অন্যান্য যারা ইন্টারভিউরা ছিল, আপনি তাদের সাথে আই কন্ট্যাক্ট করেন। ঠিক আছে? তো আপনি যখন অ্যান্সার করবেন, যে আপনাকে কোশ্চেন করতেছে তার দিকে তো তাকাবেনই, এবং আদার্স যারা আছে তাদের সবার দিকে তাকাবেন। মানে মাথা একটু রাউন্ড করবেন, মানে মানে যে কয়জন আছে সবার দিকেই তাকাবেন, সবার চোখের দিকে তাকাবেন, একবার হলেও যেন তাকাবেন, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য হলেও যেন তাকাবেন। তাহলে ইন্টারভিউরা বুঝবে যে আপনি সবাইকে ইম্পর্টেন্ট, আপনি ওই ইন্টারভিউ দলের সবাইকে আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন, সবার প্রতি আপনার একটা আছে, মানে কি বলে, অ্যাটেন্টিভনেস আছে। আর ভয়েসের একটা বিষয় যেটা বলি, ভয়েস যদি লো হয়, তাহলে অনেক সময় ইন্টারভিউরা মনে করে যে আপনার কনফিডেন্সটা একটু লো, এই জন্য আপনার ভয়েসটা লো। কারণ এটা অনেক সময় দেখা যায়, গিভ মি 1 সেকেন্ড। অনেক সময় দেখা যায় ইন্টারভিউর, আমরা যখন একটু লো ইন কনফিডেন্স থাকি, তখন আমরা অটোমেটিক্যালি কিন্তু একটু লো ভয়েসে কথা বলি। যখন প্রচুর কনফিডেন্ট থাকি, তখন কিন্তু চিল্লায় ফাটায় কথা বলি। হ্যাঁ, তো এটা আপনার একটা পজিটিভ দিক হিসেবেই নিবেন, এই ফিডব্যাকটা, যে আপনার ভয়েস যদি লো হয়, আপনার ইন্টারভিউরা মনে করবে যে আপনার কনফিডেন্স লো। কনফিডেন্স যখন লো হবে, তখন ও আপনাকে অবশ্যই অবশ্যই পেঁচাবে, আপনাকে আরো ক্রিটিক্যাল কোশ্চেন করবে। বাট আপনার ভয়েস যদি ঠিক থাকে, আপনার আই কন্টাক্ট যদি ঠিক থাকে, তখন ইন্টারভিউরা একটা পজিটিভ ভাইব পাবে, এবং আপনাকে হইতে পারে আপনাকে আপনার প্রতি ফিলিংটা এরকম হবে না, ও ছেলেটা কনফিডেন্ট এবং সবকিছুই বলছে।
অ্যাজ এ রেজাল্ট কি হবে, তারা আপনাকে লেস মানে মানে ফিউ নাম্বার অফ কোশ্চেন করবে, তাদের কোশ্চেন করার সংখ্যাটাও কম, দ্যাটস অল। ওকে, থ্যাংক ইউ রেজা খুব সুন্দর করে আপনাদের জিনিসটা এক্সপ্লেন করছে। রেজা মেসেজার একটা জিনিস বলছিল যে আপনার অ্যান্সার টু দা পয়েন্ট হইতে হবে, জাস্ট টু দা পয়েন্ট, ঠিক আছে? না, আপনি যে ফার্স্ট লাইনে আপনার অ্যান্সার হবে, এরপর এক্সপ্লেনেশন লাগলে টিচাররা চাবে। ওকে, আমরা সেকেন্ড যে কোশ্চেনটা আমাদের ছিল যে আপনি 10 মিনিটে যেটা অ্যান্সার করবেন, এক কোশ্চেন পেপারে লিখবেন যে আপনার আসলে ফিলিংসটা কেমন চান্স পাওয়ার পরে, ইমিডিয়েটলি রেজাল্ট দেখার পরে। এই টাইপের কোশ্চেন আইবিএতে আপনি অহরহ পাবেন। মানে আপনাকে এমন একটা সিচুয়েশন দিয়ে সিচুয়েশনাল অ্যান্সার লিখতে বলবে যে এই সিচুয়েশনে তুমি কি করতা। সেই ধরনের কোশ্চেন আপনি আইবিএ বা চাকরির পরীক্ষা অহরহ পাবেন। আমরা এভাবে করেই চেষ্টা করতেছি যে আসলে খুব সহজ একটা সিচুয়েশন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি লাইফে আপনাকে যদি এরকম একটা কোশ্চেন দেয় যে রাইট অ্যাবাউট এ বেস্ট মোমেন্ট অফ ইউর লাইফ, এটা ভেরি ইজি হয়ে যাবে বা ভেরি সিম্পল, একই রকম কোশ্চেন। এখানে তো আপনাকে just একটা সিচুয়েশন বলে দিচ্ছি, রাইট? আপনারা কি এই ধরনের কোশ্চেন আগে বিভিন্ন সময় চিন্তা করেন নাই বা প্র্যাকটিস করেন নাই যে জীবনের সেরা একটা মুহূর্ত নিয়ে আসতেই পারে, বা জীবনের স্কুলের প্রথম দিন, এই টাইপের জিনিসপত্র তো আগে পাইছেন নাকি? তো জি এইখানে ভাই। আমি আপনাদেরকে সবসময় একটা জিনিস বলি যে এভরি এক্সাম উইল বি ইউনিক। এই এক্সামটা আসলে আমি কি কি জিনিস আপনাদেরকে দিতে চাইছি সেটা একটু বলি। আপনারা যদি জিনিসগুলো না নিতে পারেন, যেন সামনের এক্সাম গুলোতে পারেন, এই জন্য বলতেছি। ফার্স্ট অফ অল, আপনার একটা রিটেন টেস্ট ছিল, এখানে আপনি 10 মিনিটে নিজের মতো করে অ্যান্সার করছেন, ঠিক আছে? এটা একটা জিনিস ছিল। সেকেন্ডলি, এখানে আমি যে জিনিসটা ট্রাই করছি, আপনার মধ্যে আপনার স্বপ্নটাকে আরেকবার আপনার চোখে দেখানোর চেষ্টা করছি যে আপনি যে জিনিসটা প্রতিদিন চান, এটা আসলে আপনি এটার জন্য কতটা ডেসপারেট। সো এই জিনিসটা আপনার মধ্যে আসলে আমি দেয়ার ট্রাই করছি যে আপনি নিজেই ফিল করতেছেন কিনা যে আসলে আপনি কিসের জন্য চেষ্টা করতেছেন। ওয়েন ইউ ক্যান ফিল দ্য সাকসেস, ডেফিনেটলি আপনি সাকসেসের জন্য আরো এগার হবেন। সো দিস ইজ ভেরি নর্মাল। তো এটা আসলে আমি আপনাকে দেখানোর ট্রাই করছি যে সাকসেস যেটা কেমন হইতে পারে, ঠিক আছে? আর একটা জিনিস, যে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণটা আমি আপনাকে আসলে এক্সট্রিমলি প্রেসার দিছি, শুধু লেখার জায়গায় ছেড়ে দিতে পারতাম। বাট আপনি যখন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আপনি নিজের অজান্তেই চিন্তা করছেন হয়তো রিয়েলি আমি স্ট্যাটাসটা কোনো না কোনো একদিন দিতে চাই, রাইট? এই ফিলিংসটা আপনার হয়েছে কিনা যে দিস ইজ দ্য জি স্ট্যাটাস ভাই। যেটা আসলে ফাইনালি জি আমি দিতে ভাইয়া। চাই। জি ভাইয়া। মনে হয়েছে এটা। জি তো এইখানে আসলে আমি সবসময় যেটা বলছি যে আমার এখানে আমি আসলে আপনাকে কতটুকু দিতে পারতেছি তার চেয়ে অনেক বেশি চেষ্টা করবো আপনার কাছ থেকে বের করে নিতে। তো ইফিসিয়েন্সি এই কোর্সে আমি সবসময় বলি যে এর থেকে ইফিসিয়েন্ট কোর্স আপনি হয়তো খুব কমই পাবেন। এর থেকে পড়াশোনার দিক থেকে হয়তো অনেক বেটার পাবেন, আই ডোন্ট নো যে আসলে সেটা হয়তো পাবেন কিনা, বাট স্টিল আমি অ্যাটলিস্ট এখন পর্যন্ত যে রিসোর্স গুলো দেওয়ার ট্রাই করি যেখান থেকে, বা যেভাবে পড়ানোর ট্রাই করি, আমি সেখানেও ট্রাই করি বেস্ট থাকতে, অ্যাটলিস্ট রিসোর্স গুলোর ক্ষেত্রে বা ক্লাস গুলোর ক্ষেত্রে। বাট স্টিল আমি ইফিসিয়েন্সির ব্যাপারে পুরোপুরি আপনাদেরকে কনফিডেন্টলি বলবো, প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন, আপনার এই কাজগুলো করার ট্রাই করেন। এরপরে যে নাম্বার 3 নাম্বার কোশ্চেনে, 3 নাম্বার কোশ্চেনটা আসলে প্রথম পার্টটা ছিল খুবই ইজি, 10টা ওয়ার্ড লেখেন। এটা আপনারা আসলে, আমি খাতা দেখার সময় দেখবো যে কে কোন 10টা ওয়ার্ড লিখছেন, তাহলে বুঝতে পারবো যে আসলে আমি কাদেরকে প্রেফার করবো, যারা সহজ 10টা ওয়ার্ড লিখছেন। ইটস নট অ্যাবাউট আপনি কোন কঠিন 10টা ওয়ার্ড লিখছেন। যারা মনে করতেছেন যে খুব কঠিন 10টা ওয়ার্ড লিখছেন, তারা খুব ভালো করছেন, তারা আসলে ভুল। এখানে সহজ কোন 10টা ওয়ার্ড আপনি লিখছেন আমি সেটা দেখবো, যারা সহজ লিখছেন তাদেরকে ডেফিনেটলি বেটার মার্কস দিব, বিকজ আপনি এক্সাম ব্যাপারটা বুঝতে পারছেন, ঠিক আছে? এই কারণে হয়তো একটু বেটার মার্কস দেবো, কারণ আমার জন্য সহজ ওয়ার্ড গুলো পড়তে সহজ হবে, আমার অটোমেটিক মাইন্ডসেট থাকবে যে না এ তো ভালো লিখছে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যে পার্টটা ছিল, এই টাইপের কোশ্চেন আইবিএতে একদম প্রতিদিন আসে, মানে আইবিএতে বা চাকরির পরীক্ষায় প্রতিদিন আসে, যে 10টা ওয়ার্ড আপনাকে তারা দিয়ে দিবে, দিয়ে বলবে এইগুলো ইউজ করে একটা গল্প লিখো বা একটা ঘটনা লিখো, বা রাইট সামথিং ইউজিং দিস ওয়ার্ডস। এই টাইপের জিনিস রেগুলার আসে, এটা আপনারা পাইছেন কিনা একটু বলেন তো? এই টাইপের জিনিস, এই টাইপের কোশ্চেন রেগুলার আসে। আরে যে এই টাইপের কোশ্চেন তো আমাদের রেগুলারই পরীক্ষা আসে, তাই না? যে 10টা ওয়ার্ড দেওয়া কিছু দিয়ে দিয়ে বলে যেটা থেকে লেখো, এটা ইউজ করে নিজের মতো করে লেখো, তাই তো? হ্যাঁ, জি ভাই। আমার এটা আমি পাইছি ভাই। এটা রেগুলার আসে। আহ, সো ইটস এ ভেরি কমন কোশ্চেন। আহ, আমি আপনাদের, হ্যাঁ রেজা বলো। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনার আমি যখন ফার্স্ট টাইম এক্সাম দিই 64-এ, তখন এই কোশ্চেনটা আসছিল। কিন্তু এখানে একটু আপনার ওরা করছিল কি, যে ওরা 10টা থেকে 12টা ওয়ার্ড দিয়েই দিছে। দিয়ে দেওয়ার পরে বলছে যে এই ওয়ার্ড গুলো ইউজ করে তোমাকে একটা স্টোরি বানাইতে হবে এবং এই ওয়ার্ড গুলো নিচে আন্ডারলাইন করতে হবে। এই সেম কোশ্চেন, দিস ইনস্ট্রাকশন আমি একটু ভিন্ন। এই আমি আপনাদেরকে সবসময় বলি যে ভাই, এখানে আমরা সবসময় আইবিএ বা ব্যাংকের স্ট্যান্ডার্ডেই আলটিমেটলি কোশ্চেন গুলো প্র্যাকটিস করবো। তো স্ট্যান্ডার্ডটা কি, আমি কি নিজে স্ট্যান্ডার্ড বানাচ্ছি? না, যে ধরনের কোশ্চেন আসে আমরা সেই ধরনের কোশ্চেনই প্র্যাকটিস করবো, এবং বিলিভ মি আইবিএ পরীক্ষা বলেন ব্যাংকের পরীক্ষা আপনি কোশ্চেন 100% রিপিট পাবেন। হয়তো একটু ডানে বামে যাবে, মানে একদম হুবহু কোশ্চেন তুলে দিবে এমন না, কনসেপ্ট পুরোপুরি রিপিট পাবেন, আপনার প্রশ্ন পরিচিতই হবে। অ্যাটলিস্ট প্রশ্ন পরিচিত না হোক, অ্যান্সার পরিচিত হবে। ঠিক আছে শান্ত, আমি তোমার কাছে ব্যাক করতেছি, আপু একটু ওয়েট করো। এই যে 10টা ওয়ার্ড আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, 10টা মনে করো, এটা আসলে ইট ওয়াজ এ পার্ট অফ আপনার যে লার্নিং। ওই 10টা ওয়ার্ড আপনার মাথায় আসছে, কোন 10টা আসছে এবং সেগুলো ইউজ করে আপনি একটা স্টোরি বানাইতে পারছেন কিনা। এটা হচ্ছে আমি দেখবো স্টোরির স্টার্টিং এবং ফিনিশিং আপনি মিলাইতে পারছেন কিনা।
যেখান থেকে শুরু করছেন সাম ওটা নিয়ে এন্ড করতে পারতেছেন কিনা এই পার্টটুকু দেখবো। সো আমার অংশ শেষ, এবার আপনাদের কথা বলা শুরু। সো হাত তুলে তুলে কথা বলেন, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। শান্ত আপনি বলেন, আপনি হাত তুলছিলেন, বলেন। ভাইয়া ওই যে 10টা ওয়ার্ড হচ্ছে যে স্টোরি টেলিং এর ব্যাপারটা, এখানে কঠিন ওয়ার্ডটা আপনি অ্যাপ্রিশিয়েট করবেন নাকি এটা বলে দিবেন? যদি মনেই আসে ওই ওয়ার্ড গুলো, মানে আর ওয়ার্ড গুলো যদি মনে না আসে, হুম, তাহলেও আসলে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি না এই কারণে, কারণ আমি ধরে নিচ্ছি তুমি পড়ার সময় এতটাই কঠিন ওয়ার্ড গুলার ব্যাপারে কেয়ারফুল ছিলা, তুমি আসলে সহজ ওয়ার্ড গুলো আসলে তোমার মাথায় নেই। তো এই জায়গাটাতে আমি আসলে মার্কস কম দিব ব্যাপারটা এমন না, আমি তাদেরকে আলাদা করে হয়তো ফিডব্যাক দিব যে তুমি আসলে অনেক বেশি সিরিয়াসলি ইম্পর্টেন্স দিতে গিয়ে শুধু কঠিন জিনিসে ফোকাস করতেছো। লিসেন, আবারও বলি ভাই, তুমি পরীক্ষায় যখন ম্যাথের ক্ষেত্রে বলি বা ইংলিশের ক্ষেত্রেই বলি, পরীক্ষায় ধরো 25টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন থাকবে ভেরি ইজি, 5টা কোশ্চেন থাকবে হয়তো ধরো মিডিয়াম, 5টা কোশ্চেন থাকবে খুবই টাফ। এখন যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে অনেক হয়তো সেই টাফ 5টা ম্যাথ পারবে, কিন্তু সহজ 15টার মধ্যে পারবেন। বাট আপনি বলেন আসলে মার্কস চিন্তা করলে সহজটার থেকে পারছেন না কঠিনটার থেকে পারছেন, এটা কি এমসিকিউ বা ওএমআর শিট দেখতে যাচ্ছে? তো পড়ার সময় এটা খেয়াল রাখতে হবে। আপনাদের যাদের মুখে কুলু পেটে গেছে, গালি খাওয়ার আগে আবার আল্লাহর ওয়াস্তে একটু মুখটা খুলবেন, মিউট বাটনে চাপ দিয়ে বসে থাকবেন, যে কোনো সময় এটা চাপ দেওয়া লাগতে পারে এরকম, হ্যাঁ। সো শান্তা, তুমি তোমার অ্যান্সার পাইছো আপু? যে আসলে কোশ্চেন কেমন হয়েছে সেটা ব্যাপার না, আমাকে এনশিওর করতে হবে সহজগুলো আমি মিস করি নাই, ঠিক আছে? ওকে, দেন আপনারা দ্রুত হাত তুলে কোশ্চেন করেন, হাত তুলেন, যার যা কোশ্চেন আছে হাত তুলেন। ঠিক 10 মিনিট আছে মাহমুদ ভাই, ক্লাসের বাকি। হ্যাঁ শিওর শিওর, রেজা। মাহমুদ হ্যাঁ ভাই, রেজা, হ্যাঁ রেজা বলো। আপনার এখান থেকে আপনার এটার সাথে আরেকটু অ্যাড করি, হুম, আপনার এই পয়েন্টের সাথে আরেকটু অ্যাড করি। শিওর শিওর। আহ, যে আপু কোশ্চেন করছিলেন যে কেন আপনি হার্ড ওয়ার্ড ইউজ করবেন বা কেন ইজি ওয়ার্ড ইউজ করবেন, এই বিষয়গুলো আরো ক্লিয়ার করি। আপনি আইবিএ এক্সাম প্রথমে দিবেন 1.5 ঘন্টা, হচ্ছে আপনি দিবেন এমসিকিউ, এবং এমসিকিউ গুলো খুবই রিগোরাস হবে। ওই রিগোরাস এক্সামটা দেওয়ার ঠিক পরের মিনিটেই আপনাকে রাইটিং ওয়ার্ড বা আপনাকে রিটেনে যাইতে হবে। এখন আপনার ব্রেন অলরেডি 1.5 ঘন্টা স্ট্রেস নিয়ে ফেলাইছে, ওই স্ট্রেস ব্রেইনে আপনার কিন্তু এত কঠিন কঠিন ওয়ার্ড কিন্তু মনেও আসবেও না। এটা ন্যাচারাল, আমারও এরকম হয়তো। তো এই জন্য আপনার সহজ ওয়ার্ড গুলোও পড়তে হবে, সেই সাথে আপনার ডিফিকাল্ট ওয়ার্ডও পড়তে হবে। এখন আপনি একটা খুব কমফোর্টেবল জোনে আছেন। এখন আপনাকে বললাম যে তুমি একটা প্যারাগ্রাফ লিখো ভালো করে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই ওই প্যারাগ্রাফটা খুব ভালো লিখবেন। এখন আপনাকে যদি আমি বলি যে 1.5 ঘন্টা বাজারে যা, বাজার করে এসে, বাজার করে যখনই ঢুকবি সাথে সাথে খাতা কলম নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে দিবি, তখন কি আপনার প্যারাগ্রাফের কোয়ালিটিটা কি ওই কমফোর্ট জোনের থেকে কি মানে ডিফারেন্ট হবে না সেম হবে? আপনি বলেন তো অ্যান্সার। অবশ্যই ডিফারেন্ট হবে। হ্যাঁ, ডিফারেন্ট হবে ভাইয়া। হ্যাঁ ডিফারেন্ট হবে। এই জন্য আপনার কঠিন ওয়ার্ডও পড়তে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সহজ ওয়ার্ডও পড়তে হবে। হ্যাঁ, কারণ ওই যে বললাম স্ট্রেস ব্রেইনে আপনার অনেক কিছুই মনে থাকে, এটা ন্যাচারাল, এটা সবার জন্যই হয়। অতিরিক্ত প্রেসারে থাকলে অবশ্যই আইবি এক্সামে প্রেসারে থাকবেন, তখন অনেক কিছুই আপনার মানে আপনি পড়ছেন অনেক বাট মাথায় আসবেন, কারণ ওই যে প্রেসারে আছেন বা কেমিক্যাল ইমব্যালেন্স হয়ে গেছে। তো এই জন্য মাহমুদ ভাই যেটা বলছে সেটা ঠিক, আপনার সব ধরনের ওয়ার্ডই পড়তে হবে, এবং সেটাকে আপনি আপনার রাইটিং এ আপনি ওইটা এক্সপ্রেস করবেন। ঠিক আছে, শুধু ওই হার্ড ওয়ার্ড গুলো পড়লেন বা রিচ ভোকাবুলারি পড়লেন আর ওইগুলোই ইউজ করলেন, বিলিভ মি আপনি যখন এক্সাম দিবেন তখন এই রিচ ভোকাবুলারির অনলি 2 থেকে 3% আপনার মাথায় মনে থাকবে, বাকি 97% আপনি ভুলে যাবেন প্রেশারের কারণে। তো এই জন্য সব ধরনের ওয়ার্ডই পড়বেন। ঠিক আছে, এটাই ভাই। হ্যাঁ, শারমিন আপনি বলেন, শারমিন আপু বলেন। ভাইয়া, ইন্টারভিউয়ার বোর্ডে যদি আমি লাউড ভয়েসে কথা বলবো, বাট রাইট রাইট, ইন্টারভিউয়ার শিওর। যদি লো ভয়েসে কথা বলে, সাপোজ এমন ভয়েসে যেটা আমি শুনতে পাচ্ছি না বা আমার শুনতে কষ্ট হচ্ছে, আমি তাদেরকে বলতেছি যে আমি বুঝতে পারতেছি না, তারপরে তাদের ভয়েস কন্টিনিউয়াসলি লো, লাইক তারা আমার ধৈর্য বা আমার একটা টেস্ট নিতে যাচ্ছে লো ভয়েস দিয়ে, এক্ষেত্রে কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করবো? সিম্পলি আপনি তাকে পার্ডন মি বলে আবার জিজ্ঞেস করবেন যে স্যার শুনতে পাই নাই, ক্যান ইউ প্লিজ টেল মি অ্যাগেইন। সিম্পলি আপনি শুনতে না পেলে আবার বলি, ইউজুয়ালি ইন্টারভিউর এই জিনিস আপনার সাথে হাইয়েস্ট একবার করতে পারে, ঠিক আছে? অথবা এমন হতে পারে সে খুব ক্যাজুয়ালি বলছিল আপনি বুঝতে পারেন না, বাট এটা খুব বেশি হবে না,
আহ এই আপনারা যে ইন্টারভিউ গুলো দিবেন এগুলাতে হবে না, এগুলাতে আসলে যথেষ্ট কোয়ালিফাইড মানুষজনই পাবেন ইন্টারভিউতে, আইবিএ বলেন, ঢাকা ভার্সিটি বলেন, ব্যাংকের চাকরি বলেন। তো এখানে একবারের বেশি হবে না, ঠিক আছে? আপনি ক্লিয়ারলি এরপর না বুঝতে পারলে আসলে তাহলে বুঝতে পারবেন স্যারের কথাই বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আসলে সরি স্যার বলা ছাড়া গতি নেই, এটা আপনার ব্যাড লাক। ঠিক আছে, নসীন বলেন, নসীন আপনার কোশ্চেন বলেন। হ্যাঁ নসীন বলেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া, আমার কোশ্চেনটা যেটা হচ্ছে, আজকে যে ভাইয়া আমাদের যে ভিডিওটা ছিল, ভিডিও টাস্কটা ছিল, হুম। আপনি মনে আছে ভাইয়া অনেক আগে আমাদেরকে ইন্টারভিউ এর কয়েকটা দিয়েছিলেন, পিডিএফ দিয়েছিলেন পড়ার হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম, আগে। রাইট। ওইখানে কিন্তু শেষের দিকে ভাইয়া একটা থ্যাংক ইউ দেওয়ার ব্যাপার ছিল, এই জন্য আমি ভিডিও শেষে থ্যাংক ইউ অ্যাড করেছি। হ্যাঁ এটা কি ভাইয়া ঠিক আছে এটা এটা নাকি? নিয়ে কোনো সমস্যা আর নাই, শেষে শেষে কোনো সমস্যা নেই। যারা বলতেছেন থ্যাঙ্কস ফর আস্কিং মি দিস কোশ্চেন, থ্যাঙ্কস ফর গিভিং মি দ্য ভাইয়া অপরচুনিটি শুরুতে টু, না, একদম ধরেন আমার না ইন্টারভিউ শুরুতে শেষ আপনি তখন থ্যাংক আমি ইউ, বলেছি হ্যাঁ ওকে ইন্টারভিউ থ্যাঙ্কস। শেষ হইলে, অনলি শেষ হইলে আপনি বের হওয়ার সময় স্যারদেরকে থ্যাংক ইউ দিতেই পারেন, ঠিক আছে? প্রে ফর মি এগুলো বলতেই ওকে পারেন, ভাইয়া, ঠিক ঠিক আছে, আছে? বাট আপনাকে ঠিক একটা আছে। কোশ্চেন করছে আপনি যে বলতেছেন যে থ্যাঙ্কস ফর আস্কিং মি দিস কোশ্চেন, এইসব ভূমিকার কোনো দরকার নেই, এইসব ভনিতারও কোনো দরকার নেই, এটা ভূমিকা অন স্ট্রেট ভনিতা। এনিওয়ান নেক্সট কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট কোনো কোশ্চেন? না এটা না, না জান। আপনাকে বলছি না, অন্য কেউ এনি কোশ্চেন? বুঝছেন, আপনার ক্যামেরা অফ করেন প্লিজ। হ্যাঁ অন্য কেউ কোনো কোশ্চেন না থাকলে ইনস্ট্যান্ট ক্লাস শেষ করে দিব। রেজাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, বিকজ রেজা এমন অনেক পয়েন্ট তুলে ধরছে যেগুলো আসলে আমরা প্রতিদিন শুনলেও কানে ঢুকে না আপনাদের। তো আশা করি এইবার কথাগুলো কানে ঢুকবে, বিকজ একদম রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আপনারা ব্যাপারগুলো জানতে পারছেন, ঠিক আছে? এবং আর একটা বিশেষ কারণে রেজাকে ধন্যবাদ, সেটা হচ্ছে আপনাদেরকে আমি স্টিভ জবসের যে স্পিচটা আসলে একসময় আমরা ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট করছিলাম, যে সেখানে নিজের দুর্বলতাগুলো জবস যেভাবে বলছিল, রেজা এক্স্যাক্টলি সেভাবেই নিজের ফেইলিওর স্টোরি গুলো বলছে, যে ইট ওয়াজ পার্ট অফ সাকসেস, ইট ওয়াজ নট ফেইলিওর, ইট মানে দোজ ওয়ার পার্টস অফ সাকসেস। তো আপনারা আসলে আশা করি সবাই, এই কথা আমি আপনাদেরকে অনেকবার বলছি, যারা এবারই চান্স পাইতে চান তাদের আইবিএতে না হওয়ার সম্ভাবনাই বেশি, চাকরি না হওয়ার সম্ভাবনাই বেশি। তো আসলে এই ব্যাপারটা রেজা আসলে অনেক সুন্দর করে আপনাদেরকে বলছে, যেটা হয়তো আমি অনেক দিনে বলতে পারতেছিলাম না, চাচ্ছিলাম বাট বলি, বাট হচ্ছিল না। বাট সামাও রেজা অনেক সুন্দর করে বলছে। আপনাদের আগে কোশ্চেন আছে? মালিহা বলেন। ভাইয়া আমার রেজা ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। শিওর বলেন। উনি যে বললেন প্রথমবারও হয়নি, দ্বিতীয়বার হয়নি, তৃতীয়বার কি উনাকে ভাইভাতে বা প্রথম মানে এই আগের দুইবার কেন হয়নি, বা এই 2 বছর কেন ওনার ল্যাকিংস ছিল এমবিএ করার ক্ষেত্রে, এই প্রশ্নটাকে করা হয়েছিল কিনা? আর এই কোশ্চেনের আনসারটা উনি কিভাবে জাস্টিফাই করেছিলেন ভাইভা বোর্ডে? রেজা কি আসো? হ্যাঁ ভাই, ফার্স্ট অফ হ্যাঁ। অল ইন্টারভিউরা যারা থাকবে তারা তো সবাই আইবি এর প্রফেসরই। তাদের কাছে আপনাদের আপনাদের কোনো ধরনের ইনফরমেশন তাদের কাছে থাকবে না। ফার্স্ট অফ অল আপনি আপনার এক্সামে কত পেয়েছেন, আপনার এইচএসসি রেজাল্ট কি, এইসব কিচ্ছু তাদের কাছে থাকবে না। তাদের কাছে যেটা থাকবে একটা লিস্ট থাকবে, সেখানে জাস্ট আপনার নেম আর আপনার রোল নাম্বার থাকবে, ঠিক আছে? তো আপনি এর আগের বার 5-6 বার ফেল করছেন আইবিএ তে এক্সাম দিয়ে, ডাজেন্ট ম্যাটার, তারা জিজ্ঞাসা করতে যাবে না, কারণ তারা তো ইনফরমেশনই জানে। তো ইনফরমেশন না জানলে আপনাকে কোশ্চেন করবে কিভাবে? বুঝা গেছে? বাট হ্যাঁ, জি একটা কোশ্চেন ভাইয়া, আসতে পারে, সেটা হলো কি, মানে একটা কোশ্চেন আসতে পারে যে আপনি এই সময় কি করতেছিলেন। তো আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনি এই সময় এটা করতেছিলেন, জব করতেছিলেন বা অন্য কিছু করতেছিলেন, এটা বলে আপনাকে সেই কোশ্চেনের অ্যান্সার করতে, এই আর কিছু না। আর আচ্ছা, ব্যাপারটা থ্যাংক হচ্ছে ইউ যদি ভাইয়া। যদি আপনি অ্যান্সার করেন যে আপনি এর আগে 2বার অ্যাপিয়ার করছিলেন, কোনোবার হয়তো পারে রিটেনে চান্স পাইছিলেন, হোয়াট এভার, আপনি যদি এটাকে আসলে কনভিন্সিং হতে বলতে পারেন যে আমার প্রিপারেশনে ল্যাকিং ছিল, আমি নিজেকে আরো বেটার করে আসছি, দ্যাট ক্যান বি ইভেন গুড অ্যান্সার, যে আমি আগের চেয়ে আরো বেটার করে আসছি। আপনি যে বেটার করে আসছেন তার প্রমাণ তো আপনি এবার ইন্টারভিউ বোর্ডে বসে আছেন, এটাই তাই না? আদারওয়াইজ তো আপনি ইন্টারভিউ বোর্ডে থাকতেন না। ইভেন অনেকে এমন হয় যে রিটেনে আগেও চান্স পাইছিল, আগে ভাইভাতে বাদ গেছে, পরে আবার চান্স পাইছে। সো এই কেসে কি আপনাকে আসলে কনভিন্স করতে হবে যে আমি গতবার আমার যে ল্যাকিংস গুলো ছিল আমি সেগুলো কভার করে আসছি, এর পরেই কোশ্চেন আসতে পারে তাহলে কি ল্যাকিংস ছিল। তো আপনাকে আসলে এগুলো আগের থেকে নিজের ব্যাপারে একটু জেনে যাইতে হবে। নো দাইসেলফ যত বেশি করে যাবেন, আপনার কোশ্চেন গুলোর অ্যান্সার আপনাকে মোটামুটি রেডি থাকতেই হবে। আপনি কনভিন্স করতে পারলে মানে একটা স্যাটিসফাইং অ্যান্সার, আবারও বলি স্যাটিসফাইং অ্যান্সার আপনার নিজের কাছে স্যাটিসফাইং হইলেই হবে এইসব কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? স্যাররা দেখবে আসলে আপনার কনফিডেন্স এইসব জায়গাতে, যে একটা মানুষ 2বার ফেল করে তারপরে আবার এসে অ্যান্সার দিচ্ছে, সো এখানে আসলে তার কনফিডেন্স, সে কনফিডেন্ট কিনা যে সে আগের চেয়ে এখন কোয়ালিফাইড, এই ব্যাপারে সে কনফিডেন্ট কিনা। এইসব কোশ্চেনের উত্তর আপনাকে জাজ করে না, আপনার কনফিডেন্স দেখা, যে আপনি নিজে কনফিডেন্ট কিনা যে আপনি আবার আসছেন, ঠিক আছে? ফাতিমা বলেন আপনার কোশ্চেন আপু। ফাতিমা আপনাকে শুনতে পাচ্ছি না, বলেন আপনি মিউট করে করে আছেন কিনা? আমি আনমিউট করে দিই আজকে, হ্যাঁ আপনি মিউট করে আছেন, আমি হ্যাঁ আপনি আনমিউট করে বলেন ফাতিমা আপনার।
হ্যাঁ, এবার বলেন শোনা বলেন। যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, একটু লাউডলি বলতে হবে, যেই ভয়েসে বলতেছেন এই ভয়েসে বললে আপনাকে কথা বলতে দিব না। জি, আমার কোশ্চেনটা ছিল যে আরো জোরে বলেন, শুনতে পাচ্ছি না, আপনাকে শোনা যাচ্ছে না। আপনি মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলেন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন নাও নাও ইটস ক্লিয়ার, রাইট, বলেন। ওকে, আমার প্রশ্নটা ছিল যে ভাইবা বোর্ডের টিচারদের কাছে কোনো ইনফরমেশন থাকে না তো মানে একদমই কি কোনো ইনফরমেশন থাকে না নাকি, মানে আমি এখন বর্তমানে কোন পজিশনে আছি বা আমার গ্রাজুয়েশন ইয়ার কোনো কিছুই কি থাকে না? আর আচ্ছা, আপনি, সেকেন্ড হ্যাঁ বলেন। আর সেকেন্ড কোশ্চেনটা ছিল যে ভাইয়া বলেছে যে ভাইয়া ফার্স্ট টাইম খুবই ডেসপারেট বা খুবই আহ, আগ্রহী ছিল যে ওনাকে আইবিতে চান্স পেতেই হবে। তো হুম ওটার কারণে ওনার মধ্যে একটা ভয় কাজ করতো, যেটা হুম কারণে হুম ওনার হুম হয়তো ফার্স্ট দুইবার অ্যাপ্লাই করার পর হয়নি, বাট থার্ড টাইম সেটা কেটে গিয়েছিল এবং ওটার কারণে উনি সাকসেস হয়েছে। তো হুম ওই হুম। যে ফেয়ারনেসটা, ওটা থেকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? কারণ যেহেতু আপনার অনেক বেশি ডিজায়ার ছিলেন, ওকে, ওয়েট ওয়েট তো ফাতিমা, ওটা ওয়েট থেকে ওয়েট, আমি আপনাকে থামাই দিচ্ছি। এই কোশ্চেন অলরেডি রেজা একবার অ্যান্সার দিছে, আপনি এটা ক্লাসের শেষে রেকর্ডেড ক্লাস আগামীকালকে শুনে নেবেন। এটা অলরেডি রেজা শুরুতে অ্যান্সার দিয়েছে, দ্যাট ইজ আ ভেরি গুড অ্যান্সার। আপনার ফার্স্ট কোশ্চেনটা আমি অ্যান্সার দিচ্ছি। সেটা হচ্ছে যে স্যারদের কাছে একটা ইনফরমেশন থাকবে, আপনি যাওয়ার পরে ভাইবার দিন, আপনার সব সার্টিফিকেট ভেরিফাই করার পরে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, যেই ফর্মে আপনি নিজের ব্যাপারে টুকটাক কিছু কথাবার্তা লিখবেন, ওই কাগজটা আসলে স্যারদের কাছে যাবে। ঠিক আছে, আপনি টোটাল ফাইলটা নিয়েই যাবেন, ওখানে আপনার কিছু ইনফরমেশন থাকবে, সেটা হচ্ছে ওই কাগজটাতে আপনার জিনিসগুলো লেখা থাকবে। ঠিক আছে, যে আপনি আসলে নিজের ব্যাপারে খুব মিনিমাল কিছু আর কি, এক্সপেরিয়েন্স কেমন, কি করছেন, এগুলা টুকটাক মানে বেসিক ইনফরমেশন। ঠিক আছে, ইন ওকে ডেপথ খুব বেশি কিছু থাকবে না। ঠিক আছে, ওকে আপনার সিজিপিএ কেমন এগুলো থাকবে, এগুলো নিয়ে প্যারা নেই, এগুলো টুকটাক থাকবে, আপনার রেজাল্ট টেজাল্ট এগুলো টুকটাক থাকবে, বাট একদম একদম কেন আপনি এইচএসসি তে ফেল করে আবার পরের বার দিচ্ছেন এইগুলো নাই। ঠিক আছে, আপনার একদম নর্মাল সার্টিফিকেট গুলো থাকবে স্যারদের কাছে, তো তারা ঘাটাঘাটি করলে হয়তো ওখান থেকে আপনার অতটুকু রেজাল্ট দেখতে পাবে, বাট আপনার রিটেনে মার্কস কত এইগুলো স্যাররা দেখতে পাবে না। রিটেনে আপনি কত পাইছেন এইগুলো স্যারদের কাছে থাকে না, ভাইভাটা কমপ্লিটলি আনবায়াসড হয়, স্যাররা শুধু আপনার ভাইবার এক্সপিরিয়েন্সটাই দেখবে, দেন আপনার রিটেনের মার্কসের সাথে ভাইবার মার্কস যোগ হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে আপনারা আজকের পরীক্ষা নিয়ে কথা বলেন, এবার আজকের পরীক্ষা নিয়ে কথা বলেন। আজকের পরীক্ষা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে সেগুলো বলেন, আমরা খুব জেনারেলাইজ ডিসকাশনে করে ফেলছি আজকে। এটা খুব ভালো হয়েছে আমাদের জন্য, কারণ মূল পয়েন্ট গুলো উঠে আসছে, যে আসলে পরীক্ষা কেন খারাপ হয়। পরীক্ষা সবসময় ভালো হবে এটা নিয়ে আলোচনা করতে করতে আমরা ভুলেই যাই যে কেন খারাপ হয়, সেটা আমাদের আলোচনা করার দরকার। রেজা থাকাতে আজকে আলোচনাগুলো বেশ বেটার হয়েছে। ওকে, আজকের পরীক্ষা নিয়ে কথা বলেন, হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? আগের দিনের চেয়ে বেটার আর ভালো, মানে কোশ্চেন কেমন ছিল সেটা বলেন, আগের দিনের চেয়ে সহজ আর কঠিন, একটা ওয়ার্ডে অ্যান্সার হবে, আগের বলেন দিনের সবাই সহজ আগেরটা নিউ সহজ নিউ একদম সহজ সহজ নিউ ভালো ভালো আচ্ছা ছিল। তাহলে পরীক্ষা বলেন। ভোকাবুলারি পার্টটা কঠিন মনে হয়েছে আমার কাছে, কারণ ওই যখন পড়ছি তখন আর কি ওই মুখস্থের মতো করে পড়ি নাই আর কি, কিন্তু মনে করছি যে ওয়ার্ড গুলা দিয়ে দিবে ওই অনুযায়ী লিখবো আর কি। তো এই আচ্ছা পার্টটা আচ্ছা, একটু কঠিন মনে হয়েছে তো আমার, নতুন মনে আগের হয়েছে। আগের দিনের প্রশ্ন থেকে একটু বায়াস ছিলেন, মনে হচ্ছিল আগের দিনের মতো করে ওয়ার্ড গুলো তো দিয়ে দিবে। এনিওয়েজ হ্যাঁ ঠিক আছে, ওরকম। ওকে জি জি ওকে, ঠিক আছে না, ওরকমটা হবে না। আমার জন্য টাফ হয়ে যাচ্ছে দিন দিন, মানে আমার আসলে এত নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করা টাফ হয়ে যাচ্ছে, আর অন্য কতদিন আসলে আমি ধরে রাখতে পারবো যে ভ্যারিয়েশন, মানে এত এত ভ্যারিয়েশন দেওয়াটা আমার জন্য খুব টাফ হয়ে যাবে, তো আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে দিন দিন। সো স্টিল আই এম হ্যাপি যে ভাইয়া, আসলে যদি পারি। হ্যাঁ বলেন বলেন। আমার কাছে আজকের ভোকাবুলারিটা অনেক ইজি মনে হয়েছে, কারণ মনে হয়েছে যে এটা ফ্রি, মানে আমি আমার ফ্রি রিসোর্স ইউজ করতে পারবো আমি যেটা চাই। ওকে ঠিক আছে, ঠিক আছে, এটা এরকম কোশ্চেন আসলে যেমন আপনার জন্য লাকি কেস, এরকম কোশ্চেন আসলে। ওকে, আজকে সবচেয়ে টাফ কোশ্চেন কোনটা ছিল তিনটার মধ্যে? ভিডিও ভিডিওটা ভিডিও ভিডিও ভাই, ভিডিওটা ভাইয়া ভিডিওটা ওকে, ভিডিও সো স্পিকিং পার্টটা, বেসিক্যালি ভিডিও তো কোনো পার্ট না, স্পিকিং পার্টটা, ঠিক আছে। স্পিকিং তো ব্যাপার হচ্ছে যে আপনারা বুঝতেই পারছেন এই দুর্বলতা আসলে, মানে থাপড়াই লাইথাই মারি, এই দুর্বলতা আসলে কাটবে না, তাই তো? তো নাও ইটস ইওর রেসপন্সিবিলিটি, এই দুর্বলতা কেমনে কাটাবেন আপনি জানেন, আমি হাজারবার বললেও হবে না, বাট আমি রেগুলার এক্সামে এগুলো দিব। ঠিক আছে, আরেকটা জিনিস আপনারা বোধহয় প্রায় ভুলে যান, এটা আসলে ভোকাবুলারি কোর্স না, বা এটা আসলে ভোকাবুলারি ক্লাস না, আপনারা এটা বারবারই ভুলে যান। আপনারা কি টাইটেল ভুলে গেছেন? ভোকাবুলারি স্পিকিং এন্ড রাইটিং, আমরা প্রত্যেক ক্লাসে তাই করতেছি, বাট আপনারা কেন ভুলে যান আমি জানি না। ঠিক আছে, এনিওয়েজ আজকের এক্সাম নিয়ে কারো কোনো কোশ্চেন না থাকলে কিছু ইনস্ট্রাকশন গ্রুপে দিয়ে দিব, অলরেডি আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই জিনিসগুলো করবেন। ঠিক আছে, আশা করি। আর কালকে সকালে অবশ্যই ক্লাসটা করে নেবেন, লেকচারটা শুনে ফেলবেন, ঠিক আছে, এটা মাস্ট, নতুন পড়া শুরু করার আগে। ওকে,